স্বাগত জানাই আজকের আলোচনাতে। আমার একটা চিন্তা আছে যে ফিলসফিকে সবার জন্যে করা, পপুলারাইজ করা। সেজন্য আমি এরকম একটা কথা কয়েন করেছি, ফিলসফি ফর অল, এরকম একটা কিছু চিন্তা আছে। তো মানুষ সাধারণত যেটা করে সেটা হচ্ছে যে একটা নাম ঠিক করে, নিজের এদিকে একটা ঘুরাই দাও, চারটার দিকে ঘুরাই দাও। তো মানুষ আগে ঠিক করে যে একটা টাইটেল ঠিক করে, তারপরে সভাপতি, সেক্রেটারি, একটা স্ট্রাকচার, এগুলো ঠিক করে তারপরে কাজ শুরু করে। কিন্তু আমি কাজটা অন্যভাবে করতাম, যে কাজটাই শুরু করে আমি দিয়েছি। এরপরে কাজ করতে করতে আমাদের কখনো মনে হবে যেন আমাদের একটা নাম দরকার, আমাদের একটা কমিটি দরকার, বা একটা কারো দায়িত্ব দরকার, সেটা পরে ঠিক করব। কাজ আমাদের বলে দিবে, যে পথ আমাদের বলে দিবে যে আমরা পথের নামটা কি রাখবো। তো সেই হিসাবে এই আয়োজনটা আসলে স্পেসিফিক ডক্টর আকিক, যে আমাদের কোনো ইয়ার পক্ষ থেকে না, কোনো একটা ফোরামের পক্ষ থেকে আমরা করছি না, কিন্তু আমার ইচ্ছা আছে যে ক্রমান্বয়ে একটা কনভেনিয়েন্ট একটা কিছু করব। তো ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের একজন সহকর্মী মাসুম আহমেদের সাথে। তারপরে আমরা আমাদের সিএসসিএস অর্থাৎ সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ, সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র, আমি সেটার পরিচালক, এখানে নির্বাহী পরিচালক মাসুদুল আলম আছে, আমাদের গবেষণা সহকারী হাবিব আছে, পাশ করে গেছে, এখন আছে, বিভিন্ন জন আছে। আমরা ফিলসফি রিলেটেড করে এটা নিয়ে আমরা একটা আলোচনা সিরিজ করতে চাই। আরও রিলেভেন্ট বিভিন্ন টপিকে আমরা আলোচনা করব। আজকে আপনাদেরকে আমরা স্বাগত জানাই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনফর্মাল লজিক অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা আমাদের BA অনার্স থার্ড ইয়ার একটা পেপার, যেটার গত সপ্তাহে পরীক্ষা হয়েছে। তো ইনফর্মাল লজিক মানে হচ্ছে যে লজিক্যাল ফ্যালাসির আলোচনাটা যেখানে হয় আর কি, লজিক্যাল যে প্রবলেমগুলো স্ট্রাকচার বা ফর্ম দিয়ে বোঝা যায় না, এই জন্য সেটাকে ইনফর্মাল বলা হয়। মূলত ফ্যালাসির আলোচনা, সেটা আমাদের প্রফেসর ডক্টর ইকবাল শাহিন খান পড়ান। সেটা নিয়ে আমরা হয়তো ওনার জন্য শুনবো। তো উনি একটু ঝামেলার কারণে চলে যেতে বাধ্য হয়েছেন, আমাকে ফোন করেছেন। আর আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অংশ আমাদের ডক্টর আকিকুল হক, তিনি পড়ান। তো আমি ওনাকে অনুরোধ করেছি যে উনি যেটা পড়ান সেই বিষয়গুলোই সংক্ষেপে আমাদেরকে ওই দিন হাফ অ্যান আওয়ার আমাদেরকে বলবেন। তো সেই হিসেবে সেই আলোচনাটা, তো আমি মনে করি যে ডক্টর আকিক যদি রেডি থাকেন তাহলে আমরা সেই আলোচনাতে সরাসরি চলে যাই। থ্যাংক ইউ স্যার। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়টা কিন্তু খুব সহজ, যদিও বিষয়টা মানুষ জটিল করে দেখার চেষ্টা করে। তারপর আমরা এই বিষয়টা অত্যন্ত প্রাণবন্তভাবে শুরু করার জন্য চেষ্টা করব। যে কোনো আলোচনার প্রাককালে আসলে কিছু এক্সটার্নাল ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, যে ম্যাটেরিয়ালের কারণে আলোচনার দিকে পাঠকদের বা যারা এটা আলোচনায় আসেন তারা একটু মনোনিবেশ করতে হয়। তো সেই কারণে আমি প্রথমে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে বিষয়টা, এটা আমি জন মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে একটা উদ্ধৃতি দিতে চাই। যে মিল্টন কিন্তু তার ওই প্যারাডাইস লস্টে একটা কথা বলছেন যে মনের একটা নিজস্ব ক্ষমতা রয়েছে, এবং এই ক্ষমতার কারণে সে মনের একটা নিজস্ব ক্ষমতা আছে, একটা নিজস্ব পাওয়ার আছে, যে পাওয়ারের কারণে মানুষ তার মনের মাধ্যমে স্বর্গ থেকে নরকে যেতে পারে বা নরক থেকে স্বর্গে চলে আসতে পারে। এটাই হচ্ছে মনের একটা পাওয়ার, রুল অফ মাইন্ড। এই রুল অফ মাইন্ডই কিন্তু আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রধান একটা এলিমেন্ট। এই প্রধান এলিমেন্ট আমাদেরকে এমনভাবে সাজাইতে হয় যে কিভাবে মন মানুষ ইউজ করবে এবং তার মাধ্যমে সে রেশনাল পার্সনে পরিণত হবে। তো সেই হিসেবে আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে টুলস, এই টুলসটা ইউজ করা হয় সাধারণত মনের ক্ষেত্রে। তো থিঙ্কিং যখন বিষয়টা আসে, তখন থিঙ্কিংয়ের আমাদের দুটো স্টেপ চলে আসতে হয়, যে এটা কি খুব অ্যাডভান্স প্রাণের জন্য থিঙ্কিং, নাকি প্রিভিয়াস কোনো প্রাণের থিঙ্কিং ছিল, আমরা কোন পর্যায় থেকে এই থিঙ্কিংটা প্রথমে ধরব। তো খুব
বেশি দূরে নয়, যখন সভ্যতার কোনো ছোঁয়া আসেনি পৃথিবীতে, মানুষ তখনও ডেভেলপ করেনি তার চিন্তাকে, ঠিক সেই মুহূর্তে আমরা থিঙ্কিংয়ে চলে যাই। আদিম যুগের একটা থিঙ্কিং, কোনো একটি ফরেস্টে, মানে যেখানে বলা চলে যে ধরো আফ্রিকার একটা ঘন অঞ্চল, সেই অঞ্চলে এখনও সভ্যতা ছোঁয়া যায়নি, সেখানে তারা কিভাবে থিঙ্কিং করতো। ওখানে বলা হচ্ছে যে উত্তর এবং দক্ষিণে দুইটা উপজাতি থাকতো। এই দুইটা উপজাতি তাদের থিঙ্কিংই ছিল পৃথিবীতে তাদের এক্সিস্টেন্স টিকিয়ে রাখা। এই টিকিয়ে রাখা বিষয়টা তারা তিনটি প্রবলেমের উপর ফেস করত। প্রথমত হচ্ছে যে খাদ্যের সন্ধান করা, দ্বিতীয়ত হচ্ছে যে এক্সটার্নাল যে সকল এনভায়রনমেন্ট ছিল তার সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকা, আর থার্ডলি হলো যে দুইটা উপজাতি, প্রত্যেকটা উপজাতি হচ্ছে একে অপরের শত্রু মনে করতো যে বনে যে সকল ফুড আছে এই ফুডগুলো যদি উত্তরের উপজাতি নিয়ে ফেলে তাহলে আমাদের বাঁচার আর কোনো সম্ভাবনা থাকে না। প্রথমত ওয়াইল্ড অ্যানিমেলের সাথে আমাদের স্ট্রাগল করতে হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে প্রকৃতির সাথে সার্ভাইভ করতে হচ্ছে, তৃতীয়ত তাদের সঙ্গে। এই কারণে তারা একটা থিঙ্কিং ডেভেলপ করলো। কি ডেভেলপ করলো? যে অলওয়েজ আমাদের মেম্বারের সংখ্যা এক্সটেন্ড করতে হবে, তাহলেই টিকে থাকার একটা সম্ভাবনা হবে। এই কারণেই তারা সব সময় চিন্তা করতো যে উত্তরের গ্রুপ দক্ষিণের গ্রুপ থেকে কিছু লোক কিডন্যাপ করার চেষ্টা করত, আবার দক্ষিণের লোকও উত্তরের গ্রুপ থেকে কিছু লোক কিডন্যাপ করে তাদের সংখ্যা এক্সটেন্ড করার জন্য। তো সেই হিসেবে তাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা থিঙ্কিং করার চেষ্টা করলো যে আমরা কাদের কিডন্যাপ করব। তারা চিন্তা করলো যে আমরা ওই গ্রুপে ইয়াং লেডিদের কিডন্যাপ করব। ইয়াং লেডিদের কিডন্যাপ করলে তাদেরকে আমি এনে আমার গ্রুপের ইয়াংদের সঙ্গে ম্যারেজ দেব এবং তার মাধ্যমে আমরা আমাদের সংখ্যা বৃদ্ধি করব এবং আমরা এইভাবেই ধারাবাহিকতা রাখব। যখনই উত্তরের এই টার্গেট গ্রুপ দক্ষিণ থেকে একটা ইয়াং লেডিকে আপনার কি করে গেল, কিডন্যাপ করে নিয়ে গেল, তখন দক্ষিণের গ্রুপ চিন্তিত হয়ে পড়ল যে আমাদের অস্তিত্ব এখন কি হলো, ধ্বংসের দিকে যাবে। তো আমরাও থিঙ্কিং করি আমরা উত্তর থেকে কিডন্যাপ করব, কিন্তু কাদের কিডন্যাপ করব? তারা চিন্তা করলো যে তারা যেহেতু আমাদের একটা মেম্বারকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আমরা তাদের দুইটা কিডন্যাপ করব কিন্তু একজনের মাধ্যমে, অর্থাৎ আমরা তাদের প্রেগন্যান্ট ওমেনদের কিডন্যাপ করে আনবো। এইভাবে তারা যখন থিঙ্কিং করার চেষ্টা করলো, থিঙ্কিং করতে করতে তারা একটা জিনিস ডেভেলপ করলো যে আসলে আমাদের এইভাবে চিন্তা করাটা নিজেদের স্ট্রাগলের বাইরে চলে যাচ্ছে। আমরা একটা কমিউনিটি গঠন করি, ইন্টারঅ্যাকশনে চলে আসি, আর ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমরা কি করব, আমরা আমাদের থিঙ্কিংকে ডেভেলপ করব। তখন তারা ওই কন্ট্রাকচুয়াল একটা কনসেপ্ট দুজনের মধ্যে ডেভেলপ করলো। কিন্তু আমাদের এই থিঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে টুলস অফ মাইন্ড। টুলস অফ মাইন্ড। প্রিভিয়াস গ্রুপে যখন আমরা চলে গেলাম তাহলে আমাদের আধুনিক যুগে মানুষ কিভাবে থিঙ্কিং করে, এই থিঙ্কিংয়ের জন্য আমাদের প্রথম যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে যে দো অল পিপুল থিঙ্কস সেম, সব লোকে কি একইভাবে চিন্তা করে? তখনই প্রশ্ন দাঁড়ায় যে আমরা আসলে থিঙ্কিংয়ের ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেব, সমাজের ইনফ্যান্ট শিশু এবং ম্যাড যারা পাগল তাদেরকে বাদ রেখে আমরা রেশনাল পার্সনদের থিঙ্কিংয়ের কথা চিন্তা করব। তো ইনফ্যাক্ট অ্যান্ড ম্যাডদের বাদ দিয়ে তারা বললো যে ইয়াংদের থিঙ্কিংটা কি? ইয়াংদের থিঙ্কিংটা হচ্ছে যে তারা প্রথমে তাদের জগতে প্রবেশ করবে এবং প্রবেশ করার পরে তারা একটা জিনিস খেয়াল করবে যে তাদেরকে কারা লাইক করে এবং তাদেরকে কারা ডিসলাইক করে, এভাবে তারা আইডেন্টিফাই করে এবং যাদের লাইক করে তাদের সঙ্গে তারা উঠা বসার চেষ্টা করে ইয়াংদের ক্ষেত্রে। আর অডাল্টসের ক্ষেত্রে তারা কি থিঙ্কিং করে? তারা প্রথমে তাদের ওয়ার্ল্ডের জগতে প্রবেশ করে, তারপরে তারা হচ্ছে
তোমার দুটো জিনিস, একটা হচ্ছে যে তারা ডিসিশন নেয়, আর একটা হচ্ছে তারা চয়েস করে। সো আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আমরা যখন ইয়াংদের বিষয়টা দেখব, সে তারা শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারে যে কোন কোন লোক তাদেরকে পছন্দ করে, কোন কোন লোক তাদের পছন্দ করে না, সেই হিসেবে তারা তাদের জগতে প্রবেশ করে। কিন্তু রেশনাল পার্সন হিসেবে যখন আমরা অর্ডার্সদের দিকে চিন্তা করব, তাহলে আমরা অবশ্যই দেখব যে তারাও তাদের জগতে প্রবেশ করে এবং প্রবেশের সাথে সাথে তারা দুটো জিনিস নেয়, একটা হচ্ছে তারা ডিসিশন নেয়, আর একটা হচ্ছে তারা চয়েস করে। এই ডিসিশন চয়েস এর মাধ্যমে আমরা প্রথমে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে প্রবেশ করি। এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যখন আমরা প্রবেশ করি, তখন এখানে আমাদেরকে অবশ্যই কি করতে হচ্ছে যে ডিসিশন আর চয়েস যখন চলে আসে, তখন এখান থেকে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা ডাইমেনশন চলে আসে, স্কোপ চলে আসে, যে আমরা ডিসিশন থিওরি কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং চয়েস থিওরি কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এটি হচ্ছে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মূল টপিকস। তো এই মূল টপিক্সের মধ্যে আমরা প্রথমে যেগুলো দেখতে চাচ্ছি যে থিঙ্কিং ইজ এ পার্সি টু ন্যাচারাল টু হিউম্যান, অর্থাৎ থিঙ্কিং হচ্ছে মানুষের একটা ন্যাচারাল অধিকার। এই ন্যাচারাল অধিকার কি সবার জন্য সমান আছে? এখানে একটা মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে কারা কারা এটা ইউজ করে। তা আমাদের এখানে এর একটি দারুণ জিনিস আমাদের রস দেখে দিয়েছেন যে লেট আস ড্র এ সার্কেল অন এ পেন পেপার। একটা বৃত্ত আমরা অঙ্কন করি, এই বৃত্তের একটা সেন্টার আছে এ, এই বৃত্তের ভিতর অসংখ্য বিন্দু আছে এই বৃত্তের ভিতর। এই অসংখ্য বিন্দু যখন একটা বৃত্তের অভ্যন্তরে থাকে, তখন তাদেরকে পরিবৃত্তীয় বিন্দু বলা হয়। বৃত্তের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যতগুলোই পরিবৃত্তীয় বিন্দু তোমার বৃত্তের অভ্যন্তরে থাকুক না কেন, তাদের পরিবৃত্তীয় গুণ হচ্ছে সকলের সমান। গুণটা হচ্ছে সকলের সমান। কোনো একটা বিন্দু এক্স যেটা কেন্দ্রের কাছাকাছি, কোনো একটা বিন্দু ওয়াই যেটা পরিধির কাছাকাছি, যেটা বর্ডারের দিকে থাকে তাকে পরিধি বলে, আর যেটা সেন্টারের দিকে থাকে তাকে আপনার কেন্দ্রস্থ বিন্দু বলে। তো এখানে বলা হয়েছে যে যেহেতু একটা বৃত্তের অভ্যন্তরে যতগুলো বিন্দু আছে সব বিন্দুর গুণ হচ্ছে সমান, অতএব এখানে আমাদের এক্স সমান সমান ওয়াই পরিবৃত্তীয় গুণ হিসাবে। গুণ মানে কি কোয়ালিটি বোঝাচ্ছে? কোয়ালিটি, পরিবৃত্তীয় গুণ মানে প্রপার্টিজ, যাকে বলা হয় বৃত্তের একটা এক্সিউমস। তো এই ম্যাথমেটিক্সের জিওগ্রাফির এই ধারণাটিকে আমাদেরকে মরাল এথিক্সের দিকে ডাইভার্ট করে যারা ক্রিটিক্যাল থিঙ্কিং তারা বলতেছে যে যেহেতু একটি বৃত্তের অভ্যন্তরে যতগুলো গুণ আছে সবগুলো পরিবৃত্ত গুণ সমান, অনুরূপভাবে হিউম্যান বিংয়ের ভিতরে এই ধরনের মরাল পার্সোনালিটি, মরাল থিঙ্কিং সকলের নিকটই আছে, বাট কারো জিনিসটা আছে কেন্দ্রের দিকে, কারো জিনিসটা আছে পরিধির দিকে। যাদের কেন্দ্রের দিকে আছে তারা মোর রেশনাল, তারা বেশি থিঙ্কিং কাল্টিভেট করে, আর যারা পরিধির দিকে আছে তারা আছে বাট তারা এটা এক্সারসাইজ করে না। দ্যাটস ওয়াই যে আমাদের থিঙ্কিংয়ের ক্ষেত্রে সবার আগে দেখতে হবে যে রেশনাল থিঙ্কিং কোনটি এবং কারা রেশনালি থিঙ্কিং করতেছে। তো এই হচ্ছে আমাদের একটি অংশ প্রথমে থিঙ্কিংয়ের ক্ষেত্রে, যে আমরা এটা চলে গেলাম। তো এর একটা অ্যাপ্লিকেশন আমরা এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের লাস্টের দিকে পড়াই, কিন্তু যেহেতু এটা চলে আসছে যে কোনটা রেশনাল এবং কোনটা রেশনাল না, এটা বোঝার জন্য আমি এটার আনুষঙ্গিকভাবে যে জিনিসটা বোঝায় সেটা আগেই বুঝিয়ে দিই। সাপোজ যে
গতকাল হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে, তো থিঙ্কিং করার ক্ষেত্রে একটা কন্ডিশন আসছে যে এখন তো ফ্লুড জগৎ চলে আসছে, বৃষ্টিতে ভিজলেই কি হবে, তোমার ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লাগলে কেউ সন্দেহ করতে পারে যে করোনা হয়েছে কিনা। তো এই ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংরা কি সাজেস্ট করে, আমরা যে ক্রিটিক্যাল থিঙ্কিং করি তার একটা অ্যাপ্লিকেশন। তো এখানে বলা হয়েছে যে রেইন মানে আপনি ছাতা আনবেন কি আনবেন না এটা আপনার উপর নির্ভর করবে। রেইন অ্যান্ড নট রেইন, বৃষ্টি হওয়া এবং না হওয়ার উভয়ের পসিবিলিটি 50-50%। বৃষ্টি হওয়া এবং না হওয়া উভয়ের পসিবিলিটি 50-50%, এবং বৃষ্টি হতেও পারে না হতে পারে। এখন আপনি রেশনাল এজেন্ট হিসাবে ওয়েদার ছাতা নেবেন কি নেবেন না, তাহলে টেক আমব্রেলা, ইউজ আমব্রেলা বোঝাচ্ছি, নট টেক আমব্রেলা। আমরা এখানে ধরে নিই ড্রাই 5, ড্রাইয়ের 5 আমরা এটা ধরি ইউটিলস মানে হচ্ছে উপযোগ, যাকে আমরা প্লেজার বলি। অর্থাৎ ড্রাই থাকলে এটা 5, আমি একটু পরে এটা বোঝাবো। ওয়েট এটা হচ্ছে -2 ইউটিলস। তারপর হচ্ছে ড্রাই যদি থাকে তাহলে এটাও 5 ইউটিলস, আর হচ্ছে এটাও ড্রাই থাকলে এটাও 5 ইউটিলস। এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে যে বৃষ্টি হয়েছে, আপনি ছাতা নিয়েছেন, কাজে আপনার শুকনা থাকার সম্ভাবনা কি ভালো, এবং সে কারণে এটা 5 উপযোগিতায় চলে আসে। বৃষ্টি হয়েছে, ছাতা নেননি, আপনি ভিজে গেছেন, আপনার শারীরিক অবস্থা খারাপ হতে পারে, ইট ইজ এ পেইন। আর পেইনকে আমরা মেজার করি কি দিয়ে, নেগেটিভ দিয়ে, এটা 2 ইউটিলস দিছি। এদিকে ছাতা নিয়েছেন কিন্তু বৃষ্টি হয় নাই, তবু আপনি শুকনা, আপনার কোনো সমস্যা হয়নি, তাও এটা 5 দিয়েছি। তারপরে হচ্ছে বৃষ্টি হয় নাই, ছাতাও নেন নাই, তাতেও আপনার কোনো সমস্যা নেই, এটাকে 5 ইউটিলস দিয়েছি। আর ওভার প্রবাবিলিটি কি, সকল ক্ষেত্রে বৃষ্টি হওয়া না হওয়ার সম্ভাবনা 5%। এখানে বলা হয়েছে যে আমাদের এই সিদ্ধান্তটি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে আপনি ছাতা নেবেন কি নেবেন না, এটা আপনার কতটুকু রেশনাল, যে বৃষ্টি হলে পারে ছাতা নেওয়া, না হলে ছাতা নেওয়ার কী উপযোগিতা। তাহলে আমরা ছাতা নেওয়ার উপযোগিতাটা দেখি যে এক্সপেক্টেড ইউটিলিটি অফ আমব্রেলা, এটা সাধারণত হচ্ছে আপনার উপযোগিতাকে প্রবাবিলিটি দ্বারা পূরণ করতে হয়। তাহলে 5 পূরণ 0.5 যোগ হচ্ছে 5 পূরণ 0.5, তাহলে 2.5 যোগ 2.5 সমান 5 ইউটিলস। ওকে, আর এক্সপেক্টেড ইউটিলিটি নট আমব্রেলা, ছাতা না নিলে এর পয়েন্ট কত, তাহলে 5 পূরণ 0.5 যোগ -2 ইন্টু 0.5, তাহলে 2.5 - 1, তাহলে 1.5। দ্যাট মিন্স আপনার ছাতা নেওয়া, এক্সপেক্টেড অফ ছাতা নেওয়ার পয়েন্ট হচ্ছে 5 ইউটিলস, আর হচ্ছে ছাতা না নেওয়ার ইউটিলস হচ্ছে আপনার 1। দ্যাট মিন্স ছাতা নেওয়া ইজ গ্রেটার দ্যান ছাতা না নেওয়া। অর্থাৎ ওয়েদার বৃষ্টি হোক বা না হোক, একজন রেশনাল পারসন অলওয়েজ প্রিফার অন তার কি ছাতা নেওয়াটাই হচ্ছে তার জন্য বুদ্ধিমানের কাজ, থিঙ্কিং। এই জিনিসটা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে এইভাবেই আসছে যে রেশনাল পারসন হিসেবে অবশ্যই আপনি আপনার পেন এবং প্লেজারকে মেজার করবেন, যেটা ফিনান্স এবং অন্যান্য ক্ষেত্রে ইউজ করে। তারা এই প্লেজার এবং পেনকে ইউটিলসকে তারা ডলারে ইউজ করে, অর্থাৎ তারা ডলারে ইউজ করে এটাকে তারা সবসময় অর্থনৈতিক দিকে ভারসাম্যর দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের এথিক্সের ক্ষেত্রে আসলে যে লাইফের ক্ষেত্রে কতটুকু
পেইন আপনি পাবেন, কতটুকু প্লেজার আপনি পাবেন, সেটা আপনার থিঙ্কিংয়ের উপর নির্ভর করবে। থিঙ্কিংটা কতটুকু রেশনাল, এটার উপর আপনাকে চিন্তা করে করতে হবে। তো এখানে অনেকগুলো বিষয় আছে, যেটা আমাদের আরেকটা বিষয় আছে আমাদের প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে, যেটা নোবেল পুরস্কার পেয়েছে এ বিউটিফুল মাইন্ড 2001 সালে। আমরা এই জন ন্যাশের এই বিষয়টা হচ্ছে যে এইটাও একটা জিনিস যে আমরা সবাই যদি স্বর্ণকেশী মহিলার জন্য একটা বারে পোষায়, তাহলে আমরা কেউ স্বর্ণকেশীকে পাবো না, কারণ অন্যান্য মেয়েরাও তখন কি করবে, তাদের জন্য খুব হতাশাগ্রস্ত হবে। তো আমাদের প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমাদের সোশ্যাল চয়েস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ভ্যালুস, যেটা কেনেথ জে অ্যারো তার সোশ্যাল চয়েস বইতে উল্লেখ করেছেন যে ইন্ডিভিজুয়াল যে সকল থিঙ্কিং সেগুলো অলওয়েজ রেশনাল, কিন্তু গ্রুপ বা কালেকটিভ থিঙ্কিং যখন আমরা গঠন করতে যাব তখন সেগুলো ইরেশনাল হবে। বিকজ আমরা যখন কালেকটিভ চয়েস গঠন করতে যাই তখন কালেকটিভ চয়েস অবশ্যই সেটা ট্রানজিটিভিটি রুলকে ভায়োলেট করে। ট্রানজিটিভিটি রুলকে ভায়োলেট করে এইভাবে যে A preferred than B, B preferred than C, C preferred than D, therefore A preferred than D. Always যখনই আমাদের ইন্ডিভিজুয়ালরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে বা কোনো কিছু থিঙ্কিং করতে যাবে, সব সময় সে ট্রানজিটিভিটি রোলের উপর নির্ভর করবে। অর্থাৎ আজকে আমি এই রুমে কমফোর্টেবল ফিল করতেছি না, অন্য রুমে কমফোর্টেবল করতেছি, সো লেফট দিস রুম, এই রুম পরিত্যাগ করো, ওই রুমে চলে যাও। এইভাবে অলওয়েজ মানুষের কি হিউম্যানের মাইন্ডগুলো লাফায় লাফায় এক চিন্তা থেকে অন্য চিন্তায় চলতে থাকে। কিন্তু কালেকটিভ চয়েসে কিন্তু এটা সম্ভব না। আর কালেকটিভ চয়েসে আমরা যখন এটা করতে যাব তখন আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বলবে এখানে যখন চলে আসতেছে। তো এটাও একটা মজার খেলা। আসলে যদি সময় পেতাম তাহলে একটা টপিকস নিয়ে আলোচনা করতাম, সব জায়গা থেকে একটু পুরো বিষয়টার উপর একটু ইন্ট্রোডিউসড হওয়া আর কি। হ্যাঁ, যেরকম কোনো একটি ইয়েতে আপনার কোনো একটি সারপ্রাইজ পার্টিতে আপনাকে একটা অফার দেওয়া হলো যে আপনি একটা বিমানের টিকিট জিতেছেন, এই বিমানের টিকিটের মূল্য হচ্ছে $1,00,000 মার্কিন। এই দুটা আপনাকে টাকা দেওয়া হবে না, কিন্তু আপনাকে দুটো জায়গায় যাওয়ার জন্য দেওয়া হবে, হয় নিউ ইয়র্ক যাবেন অথবা আপনি মেক্সিকো যাবেন, দুটার যে কোনো একটা যেতে পারবেন। নিউ ইয়র্ক যাবেন অথবা মেক্সিকো যাবেন, কিন্তু টাকা দেওয়া হবে না। তো আপনি চিন্তা করলেন যে দুটো তো যেহেতু টাকা সেম, আমি দুটোটাই ইনডিফারেন্ট, দুটোর যে কোনো একটাই যেতে পারি, দুটোর যে কোনো একটাই আমি যেতে পারি। এরপরে আপনাকে একটা গেমের মধ্যে ফেলে দিবে, তারা গেমের মধ্যে ফেলে দিবে, বলবে যে ঠিক আছে আপনি যখন ইনডিফারেন্ট নিউ ইয়র্ক, ইনডিফারেন্ট মেক্সিকো, এটা আমরা একটা সিম্বলের মধ্যে নিয়ে গেলাম, নিউ ইয়র্ক ইনডিফারেন্ট মেক্সিকো, দুইটাই আপনি অভিন্ন। তখন একটা সিম্পল অফার দেওয়া হলো আপনাকে যে আচ্ছা আপনি যদি নিউ ইয়র্ক না যে মেক্সিকো যান তাহলে কিন্তু আপনাকে $1 বেশি দেওয়া হবে। তখন ভদ্রলোক চিন্তা করবে যে $1 ইজ নট ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি, আমি আসলে এটাও ইনডিফারেন্ট। তার মানে নিউ ইয়র্ক ইনডিফারেন্ট প্লাস $1 টু মেক্সিকো, যে এখানেও আমি ইনডিফারেন্ট, $1 কোনো ব্যাপারই না, এটার জন্য আর কোনো আমার মতের চেঞ্জ আমি করবো না, কোনো থিঙ্কিং করবো না। এখন আমরা একটা ম্যাথমেটিক্যালি সামেশনে চলে আসবো ইনডিফারেন্টের ক্ষেত্রে, যে ঠিক আছে এটা হলো, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এখন $1 করে কি করব, যোগ করব। y1 ইনডিফারেন্ট, এখানে $1 যোগ করলে 2m, ঠিক আছে। এইভাবে যদি আমরা করতে করতে আসি, এখানে দেখা যাবে y ইনডিফারেন্ট, এখানে 1,00,000 ধরি আমরা m ক্লিয়ার। তাহলে আমাদের যে এই যে একটা সূত্র আছে a ইনডিফারেন্ট b, b ইনডিফারেন্ট c, c ইনডিফারেন্ট d,
সুতরাং এ ইনডিফারেন্ট ডি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা ধরি, এটার ক্ষেত্রে এটা ইনডিফারেন্ট, এটার ক্ষেত্রে এটা ইনডিফারেন্ট, এটার ক্ষেত্রে ইনডিফারেন্ট, সো আমরা সেই প্রথমটা, এই প্রথম থেকে এটার সাথে আমরা ইনডিফারেন্ট না, তাহলে আমাদের এখানে ইনডিফারেন্ট আসতেছে কি ওয়াই ইনডিফারেন্ট $1,00,000 প্লাস এম। এই ক্ষেত্রে কিন্তু কোনো লোক আর থিঙ্কিং করবে না যে হি উইল বি রেশনাল। এই ক্ষেত্রে তখন সে কি করবে, তার মাইন্ড অ্যাটিটিউড চেঞ্জ করে সে তখন কি করবে, সে অন্য পন্থায় চলে যাবে, বলবে নো নো ইট ইজ ভেরি ব্যাড। কাজেই আমাদের ক্ষেত্রে এই থিঙ্কিংয়ের এই এলিমেন্টগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় আমাদের ব্রেনকে টেস্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আমাদের দুটো ডিভিশন চলে আসছে, যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আসলে উইক সেন্সগুলো কি আর স্ট্রং সেন্সগুলো কি। সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে দুটো ধারা আছে, একটি হচ্ছে আপনার ফার্স্ট অর্ডার থিঙ্কিং, আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দুটো ধারা, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার থিঙ্কিং, আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার থিঙ্কিং। তো ফার্স্ট অর্ডার থিঙ্কিংগুলো আসলে খুব মজার, এটা স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত এবং নন রিফ্লেক্টিভ, এরা মাইন্ড চেঞ্জ করবে না। কিছু লোক আসে সারা জীবনই দেখবেন যে তারা তাদের অ্যাটিটিউডে একদর্শিতা, তারা চেঞ্জ করবে না তাদের মাইন্ড। এই ধরনের লোকদেরকে ফার্স্ট অর্ডার থিঙ্কিং বলা হয়। এই ধরনের কোন কোন যে জায়গায় তারা স্ট্যান্ড করে, একটা হচ্ছে ইনসাইড, তাদের অন্তর্দৃষ্টিতে যা বলবে সেখানেই তারা থাকবে। তারপরে হচ্ছে গিয়ে কুসংস্কার, প্রিজুডিস, সেখানে তারা অবস্থান করবে যারা ফার্স্ট অর্ডার থিঙ্কিং করে। তারপরে ট্রুথ অ্যান্ড এরর, তারা মানবে না। তারপর হচ্ছে গুড অ্যান্ড ব্যাড। এখান থেকে আমি এটাকে বলি যে সক্রেটিসের গল্পটা যদি সময় পাই বলবো, তার আগে এই যে গুড এবং ব্যাড জিনিসটা, এখানে ডিফারেন্সটা করাটা খুবই কঠিন, যেটাকে আমরা প্রথমেই বলার দরকার ছিল রোল অফ মাইন্ড। এই রোল অফ মাইন্ডের মধ্যে আমরা যে কোনো জিনিসের একটা গ্রামাটিক্যাল মিস্টেক সহজে ধরতে পারি। যেমন হচ্ছে দ্য কাউ ইজ আপ অন ডাউন, এরকম একটা ভুল ইংরেজি গ্রামাটিক্যাল মিস্টেক যে কেউ ধরতে পারবে। কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ে আমরা অহরহ প্রায় আমাদের প্রত্যহ জীবনে ইউজ করে থাকি যে আই লাভ ইউ, হোয়াট ডাজ ইট মিন। আমরা যখন এই শব্দটা আমাদের প্রত্যহ জীবনে কাউকে বলি, এর দ্বারা কয়েকটি সিগনিফিক্যান্স চলে আসে। প্রথম সিগনিফিক্যান্স সেটা হচ্ছে যে আমি কি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে তাকে আই লাভ ইউ বলতেছি। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা অন্য একটি শব্দে যাব, যেটা আসলে এখন বলা আমার ঠিক হচ্ছে না। তারপর বলতেছি যে এখানে দুটো জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে I am committed to welfare to you, for this reason I am going to marry you। আমি কি আই লাভ ইউ বলে আমি একটা কমিটমেন্টে যাচ্ছি যেটা তোমার কল্যাণের জন্য, এবং এই কল্যাণের অংশ হিসেবে আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, নাকি অহরহ প্রত্যহ জীবনে আমরা এই শব্দটা ইউজ করতেছি ফিজিক্যালি অ্যাট্রাকশনের জন্য। যার কারণে আমাদের এই সমাজে আজকাল বহু সমাজে পারিবারিক সামাজিকে ভাঙন হচ্ছে। আমরা মনে বলতেছি একটা, কাজ করতেছি আর একটা। বিয়ে করছি একজনকে, কিন্তু সবসময় চিন্তা করি আগের প্রেমিকাকে। অর্থাৎ আমাদের মাইন্ডের যে এইটা, কিন্তু আমার ওয়াইফ জানতেই পারলো না যে আমি সারা জীবন তাকে আই লাভ ইউ বলে আসছি, তার বিবাহবার্ষিকীতে, তারপরে জন্মবার্ষিকীতে, বিভিন্ন সময়। কিন্তু আসলে অ্যাকচুয়ালি আই ওয়াজ নট কমিটেড টু ওয়েলফেয়ার ফর হার, আই ওয়াজ কমিটেড অনলি ড্যাট। এই কারণে আমরা আমাদের ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, এগুলো অত্যন্ত দুর্বল জিনিস। এই দুর্বল জিনিসের ক্ষেত্রে আমরা যেগুলো আসি, সেটা হচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং যেরকম গুড থিঙ্কিং করা সহজ, সেরকম ব্যাড থিঙ্কিং করাও সহজ। এই ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে মানুষগুলো অলওয়েজ থাকে সেলফ সেন্টার্ড,
আত্মকেন্দ্রিক। ফার্স্ট অর্ডার থিঙ্কিং সবসময় সেলফ সেন্টার, আত্মকেন্দ্রিক। এরা সব সময় কিন্তু একটি কাজ করে বেড়ায়, সেটা হচ্ছে অন্যের ভুল ধরে বেড়ায়। সে নিজে যে ভুল করে সেটা সে স্বীকার করে না, অন্যের সফলতাও সে দেখবে না, সে সব সময় অন্যের ভুল ধরে বেড়ায়। এই ধরনের জিনিস আমাদের সমাজের মধ্যে আছে, যে সব সময় লিবারেলরা কি করে, কট্টরপন্থীদের সমালোচনা করে, কট্টরপন্থীরা লিবারদের সমালোচনা করে, ধার্মিকরা অধার্মিকের সমালোচনা করে, অধার্মিকরা ধার্মিকদের সমালোচনা করে, গণতন্ত্রীরা একনায়কতন্ত্রের সমালোচনা করে। অলওয়েজ তারা এটা করতে থাকে, বাট তারা কখনোই তাদের নিজেদের সমালোচনা করে না। এই কারণে আমাদের ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা খুব জরুরি, যে এই ধরনের লোক সমাজে যারা থিঙ্কিং করে তারা সেলফ সেন্টার, তারা নিজেকে নিয়েই থাকে। এই জন্য উইকসেন্স একটি দিক লক্ষ্য করে যে এরা কিন্তু স্ববিরোধী। স্ববিরোধী হচ্ছে তুমি অন্যকে চিনি খাইতে নিষেধ করতেছো, ভালো কথা, কিন্তু তুমি নিজে লুকায় চিনি খাচ্ছ। অর্থাৎ যে জিনিস তুমি অন্যের জন্য বারণ করতেছো সেটা তুমি নিজেই করতেছো। অর্থাৎ সেলফ সেন্টার বা ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি বা প্যারাডক্সিক্যাল জিনিস, যেটা আমাদের ফিলোসফিতে সফিস্টরা করতো। সফিস্টরা সব সময় এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং আর সফিস্টদের এই আলোচনাগুলো বলা হতো একটা আর্ট, শিল্প। তারা এমনভাবে শিল্পটা গড়ে তুলছিল যে সব সময় তারা অন্যকে বোকা বানানোর জন্য তাদের কৌশল ইউজ করতো। তারা সব সময় ভালোকে মন্দ করতো, মন্দকে ভালো করার চেষ্টা করতো না। কখনোই মন্দকে ভালো করার চেষ্টা করতো না, কিন্তু মন্দ সবসময় তারা অন্য সেন্সে ইউজ করতো। তো আমাদের এটা চলে গেল ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে। সেকেন্ড অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা চলে আসি, যে এগুলো সবসময় কনসাস লেভেল থেকে আসে, সচেতনতার দিক থেকে আসে, রিয়েলাইজেশন করে তারা, এবং এটা হচ্ছে তিনটি পার্ট, অ্যানালাইজ করে, অ্যাসেস করে এবং হলো রিকনস্ট্রাকশন করে। যারা এই ধরনের সেকেন্ড অর্ডার থিঙ্কিং ফলো করে তারা সব সময় পুনর্নির্মাণের কথা চিন্তা করে। কোন ধরনের লোক এগুলো করে? সাধারণত ফেয়ার মাইন্ডনেস, স্বচ্ছ মনের অধিকারে এগুলো করে। এদের কয়েকটি কাজ থাকে, এরা নৈতিকভাবে চিন্তা করে, দায়িত্বপূর্ণ আচরণ করে, অন্যের মতের গুরুত্ব দেয়, অন্যের কথা ধৈর্য সহকারে শুনে, তারপরে হচ্ছে দৃষ্টিভঙ্গি তারা পরিবর্তন করতে চায়, সত্যকে কখনো গোপন করতে চায় না, অন্যের চিন্তাকে কলুষিতও করে না। এই সেলফ তোমার সেন্টার লোকদের সাথে এদের সবসময় কি থাকে, একটা ব্যাপক পরিবর্তন থাকে। আর যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আমাদের এই জিনিসটা যে বলা হয়েছে যে ফার্স্ট অর্ডার থিঙ্কিং অ্যান্ড সেকেন্ড অর্ডার থিঙ্কিং, সমাজের মধ্যে বেশিরভাগ লোকেরই ফার্স্ট অর্ডার থিঙ্কিং থাকে। তারা কখনোই সেকেন্ড অর্ডার থিঙ্কিংয়ে যেতে চায় না। সেকেন্ড অর্ডার থিঙ্কিংয়ে যেতে হলেও অবশ্যই তাদেরকে কী করতে হবে? অবশ্যই তাদেরকে একটা টুলস ইউজ করতে হবে। সেই টুলসটা হচ্ছে মাইন্ড, অর্থাৎ মাইন্ডকে রেশনাল পর্যায়ে তাদেরকে নিয়ে আসতে হবে। তো আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেরকম 5 মিনিটের মধ্যে শেষ করতে পারলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তো আমি তো আসলে শিডিউল কারণে সরি আর ঠিক আছে, আমি লাস্টে এদের সেকেন্ড অর্ডার থিঙ্কিংয়ের যে বিষয়টা, এরা সবসময় একটা টুল ইউজ করে মাইন্ডের ক্ষেত্রে। এই বিষয়টার নাম দিয়ে আমি তাহলে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে সেটা হচ্ছে তারা সবসময় ম্যাক্সিমিন প্রিন্সিপল ইউজ করে। ম্যাক্সিমিন প্রিন্সিপল ইউজ করে। এই রুলটার একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে দুটো প্রিন্সিপলের সমন্বয়ে এই প্রিন্সিপলটা, একটা হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলিটি প্লাস হচ্ছে মিনিমাম ডিফারেন্স। অর্থাৎ আমরা যে থিঙ্কিংটা করব তার সর্বোচ্চ উপযোগিতা, প্লেজার সকলের বহন করার জন্য কাজ করব, আমাদের থিঙ্কিংয়ের জন্য বহন করব, আমাদের নিজেদের জন্য যেমন করব, অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, অপরের জন্য এটা বহন করব। আর একটা হচ্ছে মিনিমাম ডিফারেন্স, আমরা যে থিঙ্কিংটা করব এটা যেন অন্যের থিঙ্কিংয়ের চেয়ে খুব বেশি ব্যাপক পরিবর্তন বা না হয়। অর্থাৎ তার সঙ্গে যেন আবার ন্যূনতম একটা পার্থক্য থাকে, যেটা ডেভেলপ করার জন্য আমাদেরকে কি করতে হবে,
কাজ করতে হবে। কাজে সবসময় আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের লোকজন ম্যাক্সিমিন প্রিন্সিপাল ইউজ করে, অর্থাৎ সবার উপযোগিতার জন্য এটা ইউজ করে থাকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। যখন আমরা উই আর ইন এ হারি বিকজ উই হ্যাভ টু অ্যাভেল এ বাস, এবং ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে চিটাগং শহর থেকে অনেক দূরে, এবং বর্তমানে এই সময় আজকে সকল ধরনের একাডেমিক কার্যক্রম পরীক্ষা ইত্যাদি প্রশাসনের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। অবশ্য আমরা একটা একাডেমিক কমিটির মিটিং করেছি এবং আমাদের একজন সহকর্মীর বিভর্ত সম্বর্ধনা ছিল, সে উপলক্ষে আমাদের অনেক সহকর্মীরা এখানে একত্রিত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। তো ডক্টর রাকিবুল হক নিশ্চয়ই হাইলি ডিসস্যাটিসফাইড যে ঠিকমতো বলা হলো না, কারণ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপরে আধা ঘন্টা বলবেন, এইটা তো হচ্ছে যে একেবারেই মানে একটা খুব মানে হয় না কোনোভাবে আর কি। তো আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। যারা ইন্টারেস্টেড তারা প্রশ্ন করতে পারে। ক্রিটিক্যাল থিওরি এবং এই তোমার ডিসিশন থিওরি, এই দুইয়ের একটা পার্থক্যটা একটু যদি হয়ে গেছে। আচ্ছা, ক্রিটিক্যাল থিওরি এবং ডিসিশন থিওরির মানে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংটাই হচ্ছে আসল জিনিস। এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আমাদের 3টি ব্রাঞ্চ চলে আসলো। আমরা যখন বললাম যে থিঙ্কিং লেভেলটা হচ্ছে আমাদের ইনফ্যান্ট থেকে শুরু করে আমাদের অডাল্টস পর্যন্ত। ইনফ্যান্টরা সাধারণত তাদের জগতে প্রবেশ করে, জগৎ মিনস হচ্ছে তারা শিশুরা তাদের গণ্ডির ভিতরে যাদের পায় তাদের সঙ্গে খেলাধুলা করে, কারা তাদের পছন্দ করে, কারা তাদের ডিসলাইক করে, এটা তারা শিখে চেষ্টা করে। আর অডাল্টস যারা প্রাপ্তবয়স্করা তারা ইন করে তাদের জগতে, ইন করার পর তারা 3টে জিনিস খুঁজে বেড়ায়, যে তারা নিজেরা রেশনাল এবং নিজেরা সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেরা পছন্দ করতে পারে। সেই হিসেবে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা প্রায়োগিক দিক হচ্ছে ডিসিশন থিওরি। সেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয়, যে যেরকম আমরা সিদ্ধান্ত নিলাম এখানে আর একটা সিদ্ধান্তের কথা বলি, যে আপনার গ্র্যাজুয়েশন অনেকেই চাকরির জন্য হান্টিং করে। এই চাকরির জন্য হান্টিং যখন করে দেখা গেছে যে একজন গ্র্যাজুয়েট 2টা জব অফার পেয়ে গেছে একই সময়ে, তার বাড়ি হচ্ছে চিটং, সে 2টা চাকরির অফার পেয়েছে। একটা হচ্ছে সে দিনাজপুরে চাকরি পেয়েছে ভালো একটা সুগার মিলে, তার বেতন হচ্ছে 1,20,000 টাকা। আর একটা চাকরির অফার পেয়েছে চিটং স্টিল মিলে, তার বেতন হচ্ছে গিয়ে 60,000 টাকা। হোয়াট হি উইল ডু, সে কী করবে? সে কিন্তু দেখা যাবে যে এই ডিসিশন থিওরি এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে সে চিটং স্টিল মিলে চাকরিটা নেবে, কারণ সে চিন্তা করতেছে যে আমি যখন সুগার মিলে যাব দিনাজপুরে, এখানে আমাকে 4টা কন্ডিশনকে ইউজ করে কাজ করতে হচ্ছে। প্রথম হচ্ছে হেলথ হ্যারাস, আমি ওখানে চাকরি করব, ওখানে আমার স্বাস্থ্য যদি সুইটেবল না হয় তাহলে আমি ওখানে টিকতে পারবো না। দ্বিতীয় হচ্ছে ভৌগোলিক অবস্থানে আমি সেখানে টিকতে নাও পারি। তৃতীয়ত হচ্ছে আমি যখন আমার মাদারল্যান্ড থেকে ওখানে চলে যাব, মাঝে মাঝে আমাকে ট্রান্সপোর্ট বেয়ার করতে হবে, সেখানে আমার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। 3rd নম্বর হচ্ছে আমি আমার আত্মীয় স্বজন, বউ বাচ্চা সবাইকে এখানে রেখে ওখানে অনেক দিন সেটেল হতে হবে, যার কারণে সে এতগুলো রিস্ক ফ্যাক্টরগুলোকে উপেক্ষা করে। তাহলে ওই লোকটা কি চিটাগং নিয়েন? আমি তো আগে বলছি যে যিনি চিটাগংয়ে থেকে গ্রাজুয়েট করে চিটাগংয়ে জন্ম, তো এই ধরনের অফারগুলো সে কি করে, ক্রিটিক্যালি থিঙ্কিং করে সে একটা মেজারমেন্টে আসে যে আমার জন্য আসলে কি হবে চিটাগংয়ে। তার মানে তুমি যেটা বলতে চাচ্ছ যে এইটা হচ্ছে যে ডিসিশন থিওরির ব্যাপার, যে প্র্যাকটিক্যালি যে ডিসিশনটা কিসের ভিত্তিতে নেয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। জি মুরাদ, মাইক্রোফোন না হলে আমাদের ইয়েতে আসবে না। স্যার আমার প্রশ্ন 2টা, একটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেস কি ইউনিভার্সাল, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে স্যার বললেন আপনার সেকেন্ড অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে যে মিনিমাম ডিফারেন্সটা থাকতে হবে, কিন্তু এখানে মিনিমাম ডিফারেন্স করার জন্য একটা মানদণ্ড করতে হবে। এই মানদণ্ডটা কি আদৌ কি করা আছে, নাকি মানে এটা করার দায়িত্ব কার? এই মানদণ্ডটা একটা ডিফারেন্স করার জন্য একটা মানদণ্ড করতে হবে, এই মানদণ্ডটা করার দায়িত্ব কার? এটাকে এটা কর্তা নিজের নাকি অন্য সমাজের? কিভাবে সেটা হবে? ধন্যবাদ। আসলে যে মিনিমাম ডিফারেন্স যে কথাটা আসছে, তখনই তোমাকে কম্পেয়ার করতে হবে যে যখনই তুমি আদার্স লোকের সঙ্গে তুমি ডিফারেন্স করতে যাবে, অবশ্যই তার আউটকামটা তোমার জানা থাকতে হবে, তার আউটকামটা, এবং তোমার আউটকামটাও তুমি প্রডিউস করবে। এই 2টার ডিফারেন্স তো তুমি নিজে মেজারমেন্ট করতে পারবে, এটার মেজারমেন্ট কিন্তু থার্ড পার্টি করে দিবে না। প্রশ্ন প্রথম অংশটা
প্রথম অংশ যখন আমি আপনার সঙ্গে প্রথম প্রশ্নটা কি ছিল জানেন? প্রথম অংশ যে ক্রিটিক্যাল থিংকিং প্রসেস কি ইউনিভার্সাল? হ্যাঁ মানে এটা ক্রিটিক্যাল থিঙ্কিং এটা একটা ন্যাচারাল প্রসেস, টুলস অফ মাইন্ড, যেটা কি হবে ম্যান টু ম্যান ভ্যারি করবে, দেশ টু দেশ ভ্যারি করবে বিভিন্ন পার্সপেক্টিভে। তার মানে এটার কোনো ইউনিভার্সাল ফর্ম নাই। যেটা আমি আগে বললাম যে আমাদের প্রিমিটিভ ইউজে যখন কি করা হয়েছে যে এক্স এবং ওয়াই দুইটা গ্রুপের মধ্যে নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য তারা কি করলো, প্রথমে এক দল আরেক দলকে কিডন্যাপ করলো, আবার দ্বিতীয় দল লাস্টে তারা কি আসলো, একটা কন্ট্রাকচুয়াল চুক্তিতে আসলো। এবং সেখান থেকে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং একটা জিনিস চলে আসছে, মেইন এলিমেন্ট, যে ফার্স্ট উই হ্যাভ টু, আমরা যখন স্ট্রাগল করতেছি প্রকৃতির সঙ্গে, আমাদের খাদ্য ফুরিয়ে যাচ্ছে, সো আমাদেরকে কিন্তু কি করতে হবে, খাদ্য উৎপাদন করতে হবে। তখন কিন্তু তারা কি করে, ক্রিয়েশন সৃষ্টি করে। এই ক্রিয়েশন মানে কি, সৃষ্টি করা। সেখান থেকে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কনসেপ্টটা চলে আসছে, থিঙ্কিং ওই ক্রিয়েশন থেকে চলে আসছে। হ্যাঁ, ওকে, গট ইট। নেক্সট প্রশ্ন কেউ বলতে চাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ বলেন। জি, আমাদের সহকর্মী আসাদুজ্জামান, প্লিজ মাইক্রোফোনটা। ধন্যবাদ স্যার এরকম একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমার স্যার আপনার কাছে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে স্যার আপনি যে ওই ক্রিটিক্যাল থিঙ্কিংকে ভাগ করলেন ফার্স্ট অর্ডার থিওরি আর সেকেন্ড অর্ডার থিওরি, এবং ফার্স্ট অর্ডার থিওরিতে আপনি উদাহরণ দিলেন যে সোফিস্ট যারা, এদেরকে আমরা বলতে পারি যে ফার্স্ট অর্ডার থিওরির অন্তর্ভুক্ত। কারণ সোফিস্টটা আমরা জানি যে সোফিস্টটা হচ্ছে ব্যক্তি প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেয়, সত্যতা তাদের কাছে প্রায়োরিটি পায় না। তো সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড অর্ডার থিওরিটা একটু ক্লিয়ার হয় নাই, তাহলে কি ফার্স্ট অর্ডারের থিওরির যে বিপরীত থিওরি সেটা কি সেকেন্ড অর্ডার থিওরি, যে সেকেন্ড অর্ডার থিওরি যারা এরা ব্যক্তি প্রয়োজনীয়তাকে প্রায়োরিটি দেয় না, এরা সত্য কি সেটা কি প্রায়োরিটি দেয়, এরকম কি? যদি সেকেন্ড অর্ডার থিওরির এরকম হয় যে এরা ব্যক্তি প্রয়োজনীয়তা না, যেটা চূড়ান্ত সত্য, আমি সেটাকেই প্রায়োরিটি দিব, সে কোন ব্যক্তি উপকৃত হলো আর কোন ব্যক্তি উপকৃত হলো না সেটা আমার টার্গেট না। যদি এরকম হয় তাহলে সেকেন্ড অর্ডার থিওরির যারা, বা সেকেন্ড অর্ডার থিওরির আমরা কি বলতে পারি যে সক্রেটিস, প্লেটো এরা সেকেন্ড থিওরির অন্তর্ভুক্ত? প্রথম প্রশ্ন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে সবসময় তুমি যেটা বলবে সেটা তুমি স্থির। তুমি যখন বলবে যে পানি, হ্যাঁ, এবং মানে অন্যের মতকে সে প্রাধান্য দিবে না। যেরকম সে সবসময় অন্যের সমালোচনা করতে ব্যস্তই থাকবে, কিন্তু সে যে অন্যের সমালোচনা করতেছে সে কিন্তু কখনোই সে তার নিজের সমালোচনাটা সে করবে না। এটা হচ্ছে তোমার কি ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের প্রথম কন্ডিশন। কিন্তু সেকেন্ড অর্ডার কন্ডিশনে হচ্ছে যে সে অন্যের সমালোচনা করবে, সাথে সাথে সে যখন দেখবে যে এই সমালোচনাটা আমার ভুল হচ্ছে, সে তার নিজের সমালোচনা করে অন্যের মতকেও কিন্তু সে অ্যাকসেপ্ট করতে রাজি থাকবে। আত্মশুদ্ধিতে। হ্যাঁ স্যার, নেক্সট কোশ্চেনটা হচ্ছে স্যার, ধরেন আমরা এমন একটা জগতে বাস করছি যেটা হচ্ছে সবাই ক্রিটিক্যাল, মানে এমন একটা সিচুয়েশন আছে, আমরা 10 জন আসছি, আমরা ক্রিটিক্যাল থিঙ্কার যারা, এরা বেসিক্যালি আসলে আমরা কী চাই, বিভিন্ন সমস্যা বা আমি বিভিন্ন সমস্যার সমাধান চাই আমি, অথবা আমার যে লক্ষ্যটা থাকে সেই লক্ষ্যটা আমি পরিপূর্ণ করতে চাই। তা আমরা এমন একটা জগতে বাস করছি বা এমন একটা পরিবেশে বাস করছি যে আমরা ধরেন 10 জন আমরা আছি, 10 জনই আমরা ক্রিটিক্যাল থিঙ্কার, 10 জনই আমি সহজভাবে চিন্তা করছি না, আমি বিষয়টাকে ক্রিটিক্যালি থিঙ্কিং করছি। এখন এই ক্রিটিক্যালি যে আমি থিঙ্কিং করছি, 10 জনই কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কার স্যার। ধরেন আজকে থেকে আরও 2000 বছর পরের যুগের কথা আমি বললাম, 2000 পরে কোনো সরল চিন্তাই নাই, সবাই ক্রিটিক্যাল থিঙ্কার। আমি একটা সহজ বিষয়, আমি এখান থেকে ভিডিএফে কীভাবে যাব, এটার সহজ যে পদ্ধতি, সেই পদ্ধতি না নিয়ে আমি কিভাবে ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারি সেই থিঙ্কিং আমি করতেছি। আজকে থেকে 2000 বছর পর ক্রিটিক্যাল থিঙ্কিং যদি এরকম অবস্থায় পৌঁছায় যে সবাই ক্রিটিক্যাল থিঙ্কার, তাহলে আমি আসলে কি সেখানেও কি আমি ক্রিটিক্যাল থাকবো, নাকি আমি থিঙ্কিংটাকে চেঞ্জ করবো? আচ্ছা, থ্যাংক ইউ। সেই ক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, এখানে একটা ক্রিটিক্যাল, আমার থিঙ্কিংটা কেমন হবে আর কি? ক্রিটিক্যাল থিঙ্কিং এখানে একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে যে থিঙ্কিং যারা করবে তাদেরকে রেশনাল হতে হবে এবং তাদের মাইন্ড চেঞ্জ করতে হবে। যেরকম এখানে বলা হয়েছে যে কিছু লোক একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে, বাট দে ডো নট থিঙ্ক, কোনো ফিজিক্যালি অ্যাটিটিউড করতেছে না, কোনো ফিজিক্যালি মুভমেন্ট করতেছে না, কিন্তু একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে। এরকম একটা ফিল্মের মধ্যে দেখাচ্ছে যে একজন লোক চেয়ারে বসে রয়েছে কিন্তু সে কোনো করতেছে না, কিন্তু সেও কিন্তু থিঙ্কিং করতেছে আইডেলি।
আইডেলি করতেছে, আমাদের এই আইডেলি এবং যারা ফিজিক্যালি মুভমেন্ট করতেছে তারাও থিঙ্কিং করতেছে। তারা থিঙ্কিং করতেছে যে আমি আমার বসের কাছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেখালে আমি রিওয়ার্ডস পাবো। আর উনি থিঙ্কিং করতেছে যে আমি যাদেরকে এঙ্গেজ করতেছি তারা ঠিক মতো কাজ করতেছে কি না। কাজেই থিঙ্কিং জিনিসটা কিন্তু অদূর ভবিষ্যৎ পর্যন্ত অগ্রসর হবে। স্যার আমার থিঙ্কিংয়ে যদি আমি দেখি যে আমার থিঙ্কিংয়ে ব্যক্তিগতভাবে আমি সর্বোচ্চ আউটপুট পাবো আমার থিঙ্কিংয়ে, আমি চিন্তা করতেছি যে আমি যদি এই ক্ষেত্রে ক্রিটিক্যাল হই তো সেই ক্ষেত্রে আমার আউটপুটটা বেশি হবে, কিন্তু অন্য সবার আউটপুট হবে না। আমি সেই ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেব? ফিলোসফি যেহেতু এটা ফিলোসফির একটা শাখা বা আমরা ফিলোসফির ভিত্তিতে চিন্তা করবো। বলছি না যে মানে সবগুলো অংশে টাচ করতে যায়, কিছু অংশ আমাদের হয়ে গেছে। এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালটা তারা দাঁড় করাইছে অন্য জায়গা থেকে। যেরকম প্রিন্সিপালটা হচ্ছে নো পেইন নো গেইন। এখানে তারা কিন্তু এই প্রিন্সিপালকে ইউজ করে তারা বলতেছে নো ইন্টেলেকচুয়াল গেইন নো ইন্টেলেকচুয়াল থিঙ্ক। অর্থাৎ তুমি যদি কোনো ইন্টেলেকচুয়াল পেইন না করো তুমি ইন্টেলেকচুয়াল গেইন করতে পারবে না। আর ও আচ্ছা, আমি তো ওইটা প্রথমেই বলেছি স্যার, সেলফ সেন্টার আমাদের যে বন্দি সংকট যুক্তিতে সেখানে আছে যে কোনো একটি তোমার হলো রাষ্ট্রীয় কার্যে দুজন লোক একটা গোপন তথ্য চুরি করে ফেলছে, কিন্তু পুলিশ এটা নিশ্চিত যে এই দুইজনে করেছে, কিন্তু পুলিশের কাছে কোনো কি প্রমাণ নাই। আসলে স্যার এই ধরনের দার্শনিক আলোচনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইমতে প্রশ্ন উত্তর স্যার। থ্যাংক ইউ স্যার। না স্যার আপাতত না। Going to put next question. Okay, মিজানুর রহমান আমাদের একজন সহকর্মী, ফিলোসফি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি প্রথমে ধন্যবাদ জানাই মোজাম্মেল হক স্যারকে এত চমৎকার একটা আলোচনায় আমাদেরকে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য। আমার ভিতরে একটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে যে স্যার প্রথমেই দুই ধরনের মানে টুলসের কথা বলেছেন, একটা পজিটিভ সাইড দেখিয়েছেন, একটা নেগেটিভ সাইড দেখিয়েছেন। আবার তিনি বলেছেন ওনার আলোচনায় যে আমাদেরকে মানে চিন্তার জগৎ থেকে কিভাবে আমরা ক্রিটিক্যাল জগতে চিন্তা করি এইটার একটা মানে ধাপ উত্তরণের একটা পথ দেখানোর চেষ্টা করেছেন। কারণ স্যারের আলোচনা থেকে আমি বুঝতে পেরেছি যে ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে জাস্ট থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং অফ থিঙ্কিংয়ের যে জায়গাটা। তাহলে যদি আমি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পর্যায়ে স্যার যে কথাটা বলেছেন যে মাইন্ডটাকে রেশনাল পর্যায়ে নিয়ে যেতে হবে, তাহলে আমরা হিউম্যান বিং হিসেবে সবাই কম বেশি চিন্তা করি, চিন্তার মধ্যেই থাকি। তাহলে এমন কোনো বার আছে কি যে এই বারটা পর্যন্ত উপনীত হতে পারলে সেটাকে আমরা রেশনাল থিঙ্কিংয়ের পর্যায়ে নিব? আর এমন কোনো বার আছে কি যে চিন্তাটাকে আমরা কোনোভাবেই মানে অ্যাজ ইউজুয়াল সবাই যেমন চিন্তা করি চিন্তাটা ওই পর্যায়ে আছে, কিন্তু সেটার কোনো বুদ্ধিদীপ্ত ছায়া নেই? তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? মানে চিন্তা এবং ক্রিটিক্যাল থিঙ্কিং কোন পর্যন্ত থাকলে সেটাকে চিন্তার মধ্যে সীমাবদ্ধ করা যাবে এবং চিন্তাটা কোন পর্যায়ে গেলে সেটাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পর্যায়ে উন্নীত করা যাবে? যদি স্যার একটু ক্লিয়ার করে বলতেন। সিগনিফিকেন্ট কোয়েশ্চেন যে থিঙ্কিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বিটুইন? থ্যাংক ইউ মিজান। এটা একটা এক্সাম্পলও এখানে আছে, সেটা হচ্ছে যে আমরা মোজরাট একটা লোককাহিনী শুনছি। সে একজন বিখ্যাত তোমার মিউজিকের ডাটাবেস তৈরি করেছে। তো সেখানে বলা হয়েছে যে মোজরাট যখন ছোটোকাল থেকে মিউজিক শিখতেন তার বাবা তাকে শেখাইতো। 28 বছর বয়সে সে অত্যন্ত দক্ষ একজন ডাটাবেস মিউজিকার হয়েছে। সে কিন্তু বলছে যে আমার এটা হওয়ার পেছনে কিন্তু আমার প্রচুর এফোর্ট গেছে। ইভেন সে তার ফিঙ্গার ইউজ করেছে যে 20 ইয়ার্স এর সময়ে তার ফিঙ্গার এবং হাত কি হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। বাট তাকে বলা হয়েছে যে আমি যে এই যে শিক্ষাটা লাভ করেছি ট্রায়াল এবং এররের মাধ্যমে, এবং এর মাধ্যমে আমার থিঙ্কিংয়ে কেউ যদি চিন্তা করে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এই বিষয়টা, কিন্তু তাকে বুঝতে হবে যে এই ক্রিটিক্যাল থিঙ্কিং পর্যায়ে কোনো ভদ্রলোককে যদি উপনীত হতে হয় তাকে প্রচুর সময় ইউজ করতে হবে তার থিঙ্কিংয়ের ব্যাপারে, এবং তাকে কি করতে হবে ইন্টেলেকচুয়াল পাওয়ার অর্জন করে মানে ওইটার পিছনে তাকে কি করতে হবে সময় ব্যয় করতে হবে। তা না হলে পরে কিন্তু সে এই পর্যায়ে কখনো যেতে পারবে না।
অর্থাৎ ভদ্রলোক যে মিউজিক ডাটাবেস করেছে, ওনার হাত প্যারালাইজড হওয়ার পরে এই যে পরিশ্রমটা করেছে, তিনি বলছেন যে রাতারাতি অনেকেই সন্দেহ করতে পারে যে এটা হয়েছে কিনা। আচ্ছা, আমি এটা ভুলেই গেছিলাম যে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আরেকটা অংশ হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীলতা এই বিষয়গুলো বলতেছে যে আসলে আমাদের যে ক্রিয়েটিভিটিটা চলে আসে এটা কিন্তু আমাদের রাতারাতি হয় না, এবং রাতারাতি যে বিষয়টা আসছে হলো যে আমাদের পুরাতন কনসেপ্টটি আমরা ডেভেলপ করেছি। এটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সময় সাংঘর্ষিক হয়, কিন্তু তারা বলতেছে যে এটা সাংঘর্ষিক নয়। কারণ হচ্ছে যে আমরা মোবাইল ফোন ইউজ করেছি, এই ধারণাটাকে আমরা পেয়েছি ল্যান্ডফোন থেকে, আবার মোবাইলকে আমরা নিগেশন করে আমরা ল্যাপটপ পেয়েছি, এবং তারপরে আমরা স্মার্টফোন নিয়েছি। কিন্তু আমরা যে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি আবিষ্কার করেছি, এটা কিন্তু অবশ্যই আমরা রাতারাতি পাই নাই। যেরকম রাতারাতি কেউ টেনিস খেলে টেনিস তারকা হতে পারবে না, ব্যালে ড্যান্স এক রাতে শিখতে পারবে না, এর জন্য প্রচুর তাকে কি করতে হবে, প্রচুর থিঙ্কিং করতে হবে তাকে। ডক্টর রাকিক, এখানে এটা হলো যে মানে আর একটা প্রশ্ন চলে আসছে যে ক্রিয়েটিভিটি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, তাহলে আমরা থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি এগুলো আলাদা আলাদা কিছু টার্ম পেলাম আর কি, এগুলোর মধ্যে ইন্টাররিলেশনগুলো একটা স্কোপ আমাদের আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এটাও একটা অ্যাপ্লাই দিক হচ্ছে ক্রিয়েটিভিটি। তাহলে ক্রিয়েটিভিটি ইজ এ ফর্ম অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। আচ্ছা, আই এম ভেরি সরি যে আমি আসলে একটু মানে তাড়াহুড়া করছি। এরপরে প্রশ্ন ডক্টর শিরিন। ওকে, ধন্যবাদ। আমি আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং আজকে স্যার যে আসপেক্টে পড়াচ্ছে সেটার সাথে আমি আগে যে স্যারদের দুইটা আলোচনা শুনেছি, একটু মানে আমি কানেক্টিভিটিটা একটু খুঁজে পেতে আমার কষ্ট হচ্ছে আর কি। আমি আসলে এটা আসলে আমাদের যেহেতু মানে আমাদের যে কোর্সটা পড়ানো হয় সেটার বেসিসে পড়াচ্ছি, সেজন্য এটা জানলাম। তবে এটাই যতটুকু বুঝতে পেরেছি, আমি আমার প্রশ্ন নাই, আমি জাস্ট একটু অবজারভেশন, যেটা মিজান কোয়েশ্চেন করলো যে থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে পার্থক্য। আমার মনে হচ্ছে মানে সবাই থিঙ্কিংটা করতে পারে, তবে ক্রিটিক্যাল থিঙ্কিং সবাই করতে পারে না, এটা হচ্ছে আমার মনে হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ফার্স্ট অর্ডার থিঙ্কিং যেটা সেলফ সেন্টার্ড, যদিও এটা উইক ফর্মে বলা হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের সমাজে এটাই মনে হয় বেশি দেখা যায়। সেকেন্ড অর্ডারটা মনে হয় আমরা এখনও অত ডেভেলপ করতে পারিনি। ধন্যবাদ, সময় কম আসলে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি চাচ্ছি যে প্রশ্নগুলো স্বতঃস্ফূর্ত আবশ্যক। হু ইজ গোয়িং টু সে এনিথিং অর পুট এ কোয়েশ্চেন? ডক্টর মান্নান, ইউ ওয়ান্ট টু সে এনিথিং? হাবিব। আচ্ছা আচ্ছা, হাবিব। আচ্ছা হাবিব, হ্যাঁ হাবিবুর রহমান। থ্যাংক ইউ। আমি হাবিবুর রহমান হাবিব। আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে পড়ালেখা করেছি। সিএসসিএসের অ্যাসোসিয়েট হিসেবে দীর্ঘদিন কাজ করেছি, এখনও আছি, একসঙ্গে কাজ করি। আর আমি এখন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেভ দ্য চিলড্রেন মানে ইন্টারন্যাশনাল বাংলাদেশে আমি কাজ করি, চট্টগ্রাম বিভাগে। এই আলোচনার যখন আমি আসছি আর কি, আসার সময়ও ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হচ্ছে। যেমন স্যারকে আমি বলছি যে স্যার আমি আশা করি 1:30টার মধ্যে আসবো, কিন্তু 1:30টার মধ্যে আসতে পারি না। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কথা বলতেছে, আমরা প্রত্যেকে দেখবেন যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ বলেন, প্রফেশনাল লাইফ বলেন, যে কোনো প্রত্যেকটা জায়গায় ক্রিটিক্যাল থিঙ্কিং করি। মিজান স্যার যেটা প্রশ্ন করছেন যে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমি একটু স্যার একটা মানে অ্যাড করতে চাচ্ছি 2-1টা কথা, তারপর একটা প্রশ্ন করব যে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা কখন ক্রিটিক্যাল থিঙ্কিং হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং আমরাও এটা নিয়ে কাজ করি এনজিও লেভেলে। আমরা এটা ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বলি একটা, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং হলো যে একটা স্কিল। আমরা বিভিন্ন প্রবলেমকে সলভ করার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিংকে ব্যবহার করি। তো ক্রিটিক্যাল থিঙ্কিং তখনই হবে যখন আপনার দেখবেন যে একটা প্রবলেম আছে সামনে, সেটা নিয়ে আমরা প্রথমে থিঙ্ক করি, চিন্তা করি। এরপরে হলো যে আমরা এটার পিছনে রিজনিংগুলো খোঁজার চেষ্টা করি। তারপরে হলো অ্যানালাইসিস করি। এরপরে এটা ইভ্যালুয়েশন করি, প্রবলেম সলভ করার দিকে আমরা যাই। এরপরে আমরা কিছু ডিসিশন নিই। ফাইনালি হলো যে আমরা একটা সলিউশনে আসি। অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে যদি আমি বলি খুব শর্ট করে, এটা হলো যে একটা প্রবলেম সামনে আসলে সেটাকে নিয়ে আমরা থিঙ্কিং করি এবং একটা ইমপ্রুভ সলিউশনের দিকে যাই, সেটার নাম হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। এবং ক্রিটিক্যাল থিঙ্কিং মানে যে খারাপ জিনিস তা কিন্তু না। মানুষ অনেকে ভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে অনেক খারাপ জিনিস, ব্যাড জিনিস, আসলে না। এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে অনেক ব্যারিয়ার আছে, অনেক বায়াসনেস আছে, সেটাও খারাপ না। ক্রিটিক্যাল থিঙ্কিং থাকবে। যেমন আরেকজন স্যার যখন বললেন যে কি আমরা যদি 10 জন 10 রকম, আমরা আইয়ারও এটা পড়ালেখা করতাম যে 10টা যদি স্কলারকে একটা রুমে ঢুকাই দিই আমরা, দেখবেন যে 10 রকম ডিসিশন নিয়ে তারা বের হবে।
ওটা বাস্তবতা। কারণ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পিছনে আমরা যারা থিঙ্কিং করি বা প্রত্যেকটা মানুষই তো থিঙ্কিং করে, তাদের দেখবেন যে ব্যাকগ্রাউন্ড, তাদের এক্সপেরিয়েন্স, তাদের কাছে যে ইনফরমেশন আছে, এগুলো প্রত্যেকটা জিনিসকে তারা কাজে লাগিয়ে তারা যে পারসেপশনটা নিয়ে আসার চেষ্টা করতেছে বা কী অ্যাক্ট করবে, তখন তারা ওগুলোকে কাজে লাগিয়ে যত ভালোভাবে একটা সুন্দর প্রসেস মেনটেন করে অ্যানালাইসিস করতে পারে, তার ক্রিটিক্যাল থিঙ্কিংটা তত ভালো হয়। ব্যাপারটা একবারে খুবই এরকম। এবং আমরা এটা প্র্যাকটিক্যাল অনেক রকম দেখি। আমাদের আমরা যেমন কাজ করি, যেমন স্যারকে আমি একটু প্রশ্ন করতে চাইছিলাম যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সঙ্গে বয়সের কোনো সম্পর্ক আছে কি না। আমরা যখন বয়স্ক মানুষদের সঙ্গে কাজ করি, বয়স্ক মানুষ যেমন স্যার দুইটা ভাগ করে দেখাইলেন, যে একটা হলো না স্যার একটা ভাগ করে দেখাইছেন যে এটা হলো রাইট, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডারে যারা আছে তারা খুবই রিজিড হয়, অনেক কিছু প্রবলেম। এখন এটা আমার মনে হয় যে বয়স্কদের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। আমরা যখন বয়স্কদের সঙ্গে কাজ করি, তারা কোনো কিছু চেঞ্জ করতে চায় না, তাদের মধ্যে এটা নাই। ইয়াংদের মধ্যে আছে, কিন্তু এটা কি এজ দিয়ে বয়সের সঙ্গে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কোনো সম্পর্ক আছে কি না, এটা একটু ডিটেলস স্যারের কাছে আমি জানতে চাইবো, 1 নম্বর। আর অনেক এক্সপেকটেশন নিয়ে বসছিলাম, সবগুলো সম্ভব না পূরণ করা আজকের এই আলোচনায়। থ্যাংক ইউ। বয়সের সঙ্গে কোনো সম্পর্ক আচ্ছা, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে তোমার এই প্রশ্নের সাথে আমি আরেকটা জিনিস যোগ করে দিই যে ক্রিটিক্যাল থিঙ্কিং আর কমপ্লেক্স থিঙ্কিং, আমরা তো দেখি যে কিছু লোকেরা আছে যে সহজ কথাটাকে সে কোনোভাবে ক্রিটিক্যালাইজড করতে চায়, এটা প্যাচ লাগাইতে চায়, এবং উইদাউট গোয়িং টু দ্য ফ্যাক্ট অ্যান্ড ট্রুথ সে আননেসেসারি কতগুলো এখানের মধ্যে টুইস্ট নিয়ে আসে আর কি। হ্যাঁ, এই জিনিসটা স্যার আমরা বিভিন্ন বই পড়ার সময় দেখি, বই লেখকরা কথাটা আসবে না ক্যামেরা, তুমি যদি মাইক্রোফোন না। স্যার যে কথাটা বললেন, এটা আমরা যে বিভিন্ন ধরনের স্যার আউট অফ দ্য একাডেমিক যে বই সব পড়ি, ওখানে দেখি কিছু কথা একটা পৃষ্ঠার মধ্যে যেই কথাগুলো আমরা 3 লাইনের মধ্যে লিখতে পারবো, ওনারা 3-4 পৃষ্ঠা লিখে ফেলতেছেন। কিন্তু শুধুমাত্র আমাদের এক সময় গিয়ে আমরা অর্ধেক পড়ার পড়াশোনায় সরেছি, শুরু করে শেষ করি না। এটাও মনে হয় ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য একটা ওভার এক্সারসাইজ হয়ে যাচ্ছে নাকি এটা। তাহলে আননেসেসারি কমপ্লেক্স থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এটার সাথে এইজ বা কোনো রকমের ধরনের কোনো বায়াস আছে কিনা আর কি। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে আসলে স্যার এইজ দিয়ে কোনো বার করা হয়, এইজ দিয়ে বার করা হয়নি। প্রথম দিক দিয়ে আমাদের মাঝখানে আমি একটু কথা বলিনি, সেটা হচ্ছে যে একটু ইন্টারাপ্ট করো, শহরে যাওয়ার শিরিন আর কে কে আছে শহরে যাওয়ার আমাদের এখানে সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু থিঙ্কারদের একটা এজ লিমিট বলা হয়। এটা হচ্ছে যে এটা ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার, এই অর্ডারটা যার কাছ থেকে আসুক না কেন এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা এখানে আগেই বলা হয়েছে যে থিঙ্কিংয়ের ক্ষেত্রে তারা দুটো অপশনকে বাইরে রাখা হয়েছে, একটা হচ্ছে যে ইনফ্যান্ট, আর একটা হচ্ছে গিয়ে আপনার ম্যাট, যারা সমাজে পাগল বলে পরিচিত। কিন্তু আর এখানে আমি ওনার প্রশ্নটা অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনার কাছে কি এমন মনে হয়েছে যে যাদের সিনিয়র যাদের সাথে আপনি এখন কাজ করতেছেন, যে তাদের সাথে যদি ইয়াং অবস্থায় তাদের সাথে বসতেন, তারা কি সেম থিঙ্কিং করতো কিনা? বা আমার মনে হয় যে হাবিবুর রহমানের প্রশ্নের মধ্যে কিছু উত্তরও নিশ্চয় আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি। হ্যাঁ, আমাদের তো ওই কথা না, এটা তো একদম একটা ইমপ্লয়েড যে ইনফ্যান্ট এবং ম্যাড বা ইনসেন পারসনদেরকে আমরা অ্যাডাল্ট নিয়ে আলোচনা করতেছি, এটা তো ইমপ্লয়েড, সেটা কোনো বিষয় না। প্লিজ, এটা আমার প্রেজেন্টেশন, কাজ করতে যে বিভিন্ন সময় প্রেজেন্টেশন দিতে হয় আমাদের স্টাফদের সামনে। আমি স্যার একটা জিনিস অ্যাড করলে বোঝা যাবে, একটা জিনিস অ্যাড করলে, যেমন আমরা বলি যে ব্যারিয়ার্স টু ক্রিটিক্যাল থিঙ্কিং, কী কী ব্যারিয়ার্স থাকতে পারে। একটা হলো যে ল্যাক অফ রিলিভেন্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান, পুয়ার রিডিং স্কিল, পুয়ার লিসেনিং স্কিল, বায়াস, প্রিজুডিস, সুপারস্টিশন, ইগোসেন্ট্রিজম, সোশিওসেন্ট্রিজম, তারপর হলো পিয়ার প্রেশার, এরপরে হলো যে মাইন্ডলেস কনফার্মেশন, মাইন্ডলেস নন কনফার্মেশন, এরপর ন্যারো মাইন্ডলেস, যাদের ন্যারো মেন্টালিটি এরকম আর কি, ক্লোজ মাইন্ডলেস, এরকম এগুলো হলো যে ব্যারিয়ার। আর ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়টা তো আমি শুরুতে বললাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা হলো একটা প্রসেস হলো যে আমরা যখন কোনো প্রবলেম সামনে আইডেন্টিফাই করি অথবা কোনো ইস্যু নিয়ে আসি, সেই ইস্যুটা নিয়ে আমি কীভাবে অ্যাক্ট করব বা কীভাবে আমার এক্সপেকটেশনটা পূরণ করব, সেটার জন্য আমরা যখন থিঙ্কিং করি, একটা প্রসেস মেনটেন করে এবং একটা আলটিমেট ইমপ্রুভ সলিউশনের দিকে যাই। ক্রিয়েটিভ থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে পার্থক্য আছে। ক্রিয়েটিভ থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং হলো যে ইমপ্রুভ সলিউশনের দিকে যাওয়া, আমার দৃষ্টি থেকে, আমি জানি না একাডেমিক ভাষা কী বলে। আর ক্রিয়েটিভ থিঙ্কিং হলো যে সামথিং নিউ, নতুন কিছু ক্রিয়েট করবে। ক্রিটিক্যাল থিঙ্কিং হলো যে ইমপ্রুভ
সলিউশনের দিকে যাবে, রাইট। আর বয়সের ব্যাপারটা উনি যেটা বললেন যে বয়সের না, আমি এটা জাস্ট টেকনিক্যালি একটু প্রশ্ন করলাম যে স্যার কী বলে জানার জন্য। বয়স আসলে ফ্যাক্টর না, এই যে ব্যারিয়ার যেগুলো বললাম এগুলো হলো ফ্যাক্টর। এগুলো যদি ব্যারিয়ারগুলো থাকে তাহলে দেখা যাবে যে আসলে তার সেই ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে পিছিয়ে থাকবে। যার এই ব্যারিয়ারগুলো নাই, আপনি বলেছেন সেটা আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে বলা হয়েছে যে এটা হচ্ছে নন স্পন্টেনিয়াস। যাদের মধ্যে এই ব্যারিয়ারটা নাই তারা দেখবেন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে, এবং ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা সবাই করি কিন্তু সবগুলোই ক্রিটিক্যাল। আমাদের কন্ডিশন ওখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে বলা হয়েছে যে এটা স্পন্টেনিয়াস এবং নন রিফ্লেক্টিভ, এবং তারা কারা হবে? ইনসাইটস, যারা অন্তর্দৃষ্টিতে কাজ করবে, প্রিজুডিস, এগুলো আমরা ভেরিয়েন্স হিসাবে ধরি, এগুলো কন্ডিশন হিসাবে ধরি ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি একটা লাস্ট ইমন ভাইয়ের প্রশ্নটা খুঁজে আমি একটা লাস্ট গল্প বলি। আগে আমরা ডক্টর মান্নান স্যার কি জন্য যেন আস্তে আস্তে দেখি যে আমার হাতের কাছে এটা দিতেছে, তা আমি তো আসলে না না এটা এমনি আসলে নিজের মনে রাখার জন্য করছি আর কি। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা এই শব্দটার অর্ডিনারি সেন্সটাই আসলে আমাদের মিসগাইড করে। কারণ আমরা যখন এটা ব্যবহার করি লোকটা খুব ক্রিটিক্যাল, আমরা ভাবি যে লোকটা ভালো না, হ্যাঁ সরলভাবে কথাটা বোঝে না, হ্যাঁ সহজ জিনিসটা জটিল করে ভালো জিনিস থেকে দূরে সরে যেতে আমাকে ব্যাখ্যাতে ভালো দিতেছে, এর সাথে চলাফেরা করা যাবে না। তো এইটা আমরা বুঝি ক্রিটিক্যাল থিওরি, কিন্তু এটা হচ্ছে ক্রিটিক্যাল থিওরির শব্দটার একটা অর্ডিনারি ইউজ, কিন্তু এটার একাডেমিক ইউজ এটা না। এবং আমাদের ফিলোসফির জন্য এটা একটা অসুবিধা যে এইটার জন্য আলাদা কোনো ওই নোমেনক্লেচার নাই যেটা সায়েন্সে আছে। যেমন ম্যান মানে মানুষ, কিন্তু ওদের কিতাবে কিন্তু ম্যান মানে মানুষ লেখা হয় না, ওদের লিখবো হোমোসেপিয়ান্স, কারণ ওরা ওখানে ওই সায়েন্সের একটা গ্রামার অনুসারে নামগুলো তারা দিয়ে রাখছে, যাতে কেউ হোমোসেপিয়ান বললে যা যা বোঝার কথা তাই দিয়ে যেন বোঝে। আর ম্যান বললে কি বুঝবেন আপনি, তুই মানুষই না, তাহলে মানুষকে বলতেছে তুই মানুষই না, তাই না? তাহলে এটা হইতেছে ফিলোসফির সৌন্দর্য বলে না, আসলে ফিলোসফির চিন্তাটা এত সাটল, কম্প্রিহেন্সিভ এবং লং সাইটেড যে এটাকে কোনো নোমেনক্লেচার, কোনো মেথোডোলজি, কোনো রুলসের ভিতরে আটকানো যায় না। এবং যেটা রুলসের ভিতরে আটকানো যায় ওটা দ্যাট ইজ ফর সায়েন্স, চলে যাও ওটা, ওখানে চলে যাও। আর যেটা আটকানো যাচ্ছে না সেটা ফিলোসফারদের জন্য রেখে দাও। তো এই জন্য এখন ফিলোসফাররা কী করে, অর্ডিনারি টার্মগুলো দিয়েই তারা বোঝানোর চেষ্টা করে। এবং অর্ডিনারি এই যে আমি রিজন শব্দটার 5টা ডিফারেন্ট অর্থে ব্যবহৃত হতে দেখছি একই কিতাবের মধ্যে, কিন্তু এখানে যদি রিডার যদি ওই পরিমাণ সূক্ষ্মদর্শী না হয় তাহলে কিন্তু রাইটারের মূল কথাটা সে ধরতে পারবে না, সে বারবারই ওই যে রিজন আমরা যেভাবে শিখে আসি এক অর্থে বলে যাবে, সে রাইটারকে বুঝতেই পারবে না। যাই হোক, এখন ক্রিটিক্যাল থিওরির প্রসঙ্গটা কেন আসলো? ক্রিটিক্যাল থিওরি হলো যে এর বিপরীতটা হবে ডগমেটিক থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিপরীত হচ্ছে ডগমেটিক থিঙ্কিং। অর্থাৎ আমি একটা চিন্তা করতেছি, ডগমেটিক মানে কি, যা চিন্তা করছি তাই, ওই যে আকিকুল হক বুঝাইছে যে অন্য চিন্তা করে না, নিজের মধ্যে থাকে, সেলফ সেন্টার্ড। হ্যাঁ, এই যে ডগমেটিক চিন্তা, আমি যা বুঝছি আর কারো শোনার মতো নেই, বোঝার মতো নেই। কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং লোকটা সে চিন্তা করে, আচ্ছা আমার এই কথাটা উনি পছন্দ করলেন না, তাহলে দেখি উনি কী বলতে চায়। এই যে ওপেন মাইন্ডেডনেস, এ কিন্তু শব্দটা ইউজ করছে যে অন্যকে শুনতে চায়, অন্যের কথা, আবার রেডি টু চেঞ্জ মাই সেলফ, নিজেকে বদলাতে চায়। এটা হচ্ছে তার অ্যাটিচিউডটা এমন যে হতে পারে আই মে বি ফলস, উনি সত্য হতে পারে। তো এই ধরনের চিন্তাগুলোকে এই জন্য ক্রিটিক্যাল থিঙ্কিংকে ক্রিয়েটিভিটির সাথে কেন তুলনা জড়ানো হয়েছে, কারণ ক্রিয়েটিভিটি ডিপেন্ডস অন ক্রিটিক্যাল থিঙ্কিং। আমি একবার মাথার মধ্যে যে চিন্তা ঢুকছে ওটা দিয়ে যদি আমি জীবন পার করে দিই, তাহলে আমি তো অন্য কিছু চিন্তা করতে পারবো না। কারণ আমার বাপ মায়ের কাছ থেকে যা আমি শিখছি, শেখার পরে আমি যখন প্রশ্ন করি, আচ্ছা হ্যাঁ আমার মায়ে শিখাইলো যে ওই আকাশ দিয়ে নাকি নৌকা বাজ হয়েছিল, হ্যাঁ ওই যে আমরা যেটাকে বলি আর কি নিহারিকা পুঞ্জ বলি, হ্যাঁ আকাশ গঙ্গা আমাদের নাকি নৌকা বাইজ হয়েছে। তো শোনার পরে আমরা বলছি ও আচ্ছা আচ্ছা তাই নাকি, তাহলে এইটা আমার মধ্যে প্রথমে আইডিয়াটা ঢুকলো। এখন যদি অন্য কোনো আইডিয়া নিয়ে এসে এটাকে হিট করা না হয়, তাহলে জীবনভর তো ওটাই থাকবো। তারপরে বলছে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হয় যে বিশাল এক গরুর মাথায় পৃথিবীটা আছে, গরুটা মাঝামাঝি বিরক্ত মাথা নাড়ায়, তখন ভূমিকম্প হয়। তাই নাকি, তাহলে তো হয়ে গেল, তাহলে আমার জ্ঞান শেষ, আই হ্যাভ কাম টু এ কনক্লুশন, হয়ে গেল। কিন্তু আমি যদি
অন্য আরেকটা আইডিয়া, তো অন্য আরেকটা তাহলে অন্যের কাছে শুনতে হবে তো যে অন্যরা কীভাবে। এই জন্য গো টু আদার। ওই জামানা চলে গেছে যে এক ফিলোসফার মহাচিন্তাশীল মাথার মধ্যে হাত দিয়ে চিন্তা করে বলে দিলে দুনিয়ার শেষ কথা। নেবার আমাদের এটা আবিষ্কার হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষই পারফেক্ট না। এটা ইট মে বি সক্রেটিস, মে বি অ্যারিস্টটল। সুতরাং একজন অ্যারিস্টটলও যেতে হবে আরেকজনের কাছে, জিজ্ঞেস করো সে কী বলে। এই জন্য ওই সক্রেটিসের যে ডায়ালেকটিক্যাল মেথডের কথাটা বলছে, ওনার ওই কথার ভিতরেই সব কথা আছে, কিন্তু হয়তো এক সহস্র বছর পরে মানুষ এটাকে আরও ক্লারিফাই করে বলতেছে যে গো টু আদার। এই জন্য এটা এপিস্টেমোলজির অংশ, যে যতক্ষণ না আপনি আর একজনের এনকাউন্টারে না যেতেছেন ততক্ষণ ইউ ক্যান নট ডিসকভার ইউর সেলফ। সুতরাং আপনি আপনার সম্বন্ধে অজ্ঞ থেকে যাবেন। তো ক্রিটিক্যাল থিওরি এটাই, আমি এটাই বলতেছি, থিওরি নয়, ক্রিটিক্যাল থিওরি কিন্তু আবার অন্য জিনিস। ক্রিটিক্যাল থিওরি কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, তো আমি বলি ক্রিটিক্যাল থিওরি হইতেছে ফিলোসফিক্যাল লেভেলের, ক্রিটিক্যাল থিঙ্কিংটা এটা লজিকের সাথে, লজিক্যাল ডিসিশন থিওরি এই ক্ষেত্রে ভেরি মাচ অ্যাপ্লাইড আসপেক্ট। এটা হচ্ছে ক্রিটিক্যাল থিওরি, এটা লজিকের কাছাকাছি, ডিসিশন থিওরির কাছাকাছি। তো এখন যেটা বলতেছি যে আমাদের সবাইকে ক্রিটিক্যাল হতে হবে। ক্রিটিক্যাল, আমি যে কথাটা এখন বললাম এই কথাটা পারতপক্ষে আইদার আমি এর বিপরীত চিন্তা করবো, যেটা ফেয়ারম্যান বলছে যে এই এগেইনস্ট মেথড। আপনি যে মেথডে কাজ করতেছেন খানিকক্ষণ এই মেথডের বিপরীতে একটু চিন্তা করে দেখেন, এটা হচ্ছে এগেইনস্ট মেথড। তাহলে এটাকে একটা শব্দ ইউজ করছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি, আমি যা চিন্তা করছি এখন আমি কি চিন্তা করলাম এটা একটু চিন্তা করে দেখি, এটা রিফ্লেক্ট করা। এবং ফার্স্ট অর্ডার লোকেরা সেই চিন্তাটা করতে পারে না। তো যাই হোক, তো ক্রিটিক্যাল থিঙ্কিং এটা আসলে খারাপ থিঙ্কিং না, এটা হচ্ছে চিন্তার নানান দিক বিবেচনা করা। ওই যে বলছে যে আগে পিছনে যাবে, রিজনিং করবে, মূল্যায়ন করবে, হ্যাঁ, এগুলো হচ্ছে যে নিজের সম্বন্ধে নিজে বারবার অ্যাসেসমেন্ট করা, এটার নাম ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা দোষের কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ইব্রাহিম হোসেন আপনি, আচ্ছা আচ্ছা, না আপনি বোধহয় ইউ ইন্টেন্ড টু সে সামথিং, হ্যাঁ? I rather prefer to listen from others. Acha, let us listen from you first. Okay, thank you very much. আসলে এটা আমার জন্য একটা খুবই ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স যে এ গ্রুপ অফ philosophy practitioners. I am surrounded by a group of philosophy practitioners. আমার মনে হচ্ছে যে একই দলে মেসি, রোনাল্ডো, তারপর নেইমার, এমবাপ্পে সব একই ক্লাবে। তো এটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা একটা অসপিশিয়াস একটা মানে আমাদের জন্য। স্যার, আমি আজকে থেকে ক্রিটিক্যাল থিংকিংটা ফলো করব ইনশাআল্লাহ। তো ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আমরা এর আগেও দু একটা প্রোগ্রাম করেছি, আলোচনা শুনেছি। আজকের আলোচনাটা টোটালি ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে। যে আমরা এর আগে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বাহিরের দিকটা নিয়ে কথা বলেছি, আসলে লেমেন্স পার্সপেক্টিভ থেকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কী বুঝি সেগুলি নিয়ে কথা বলেছি খুবই সুপারফিশিয়াল লেভেলে। তো আজকে আকিকুল হক স্যারের লেকচার থেকে আসলে আমরা এই ক্রিটিক্যাল থিওরির যে ফাউন্ডেশন এবং যে একাডেমিক্যালি এই ডিসিপ্লিনটা যেভাবে ডেভেলপ করেছে তার সম্পর্কে একটা ধারণা পেলাম। তো এই আলোচনা শুনে আমার কাছে যে মনে হলো, এটাকে আমি সাম আপ করছি দুইটা পয়েন্টে। একটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা ইউটিলিটেরিয়ান আসপেক্টস আছে, আর একটা হচ্ছে এথিক্যাল আসপেক্ট। যে ইউটিলিটেরিয়ান আসপেক্টটাই বেশি রিলেটেড টু মেকিং চয়েস বা ডিসিশন, এবং ওখানে খুব কোয়ান্টিফাইং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ভিতরে নিয়ে আসা হয়েছে, এবং এগুলো বিভিন্ন ডিসিপ্লিনে কিন্তু খুব অ্যাপ্লাই করা হচ্ছে, এবং বিভিন্নভাবে মার্কেটিংয়ের ক্ষেত্রে বা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, লিডারশিপের ক্ষেত্রে এই যে প্রসেসটা কোয়ান্টিফাইং করে এটার একটা বেনিফিট নেওয়া হচ্ছে। তো এখানে আর যেটা হচ্ছে এথিক্যাল আসপেক্ট, আমরা ডিসিশনের ক্ষেত্রে অনেক সময় ইউটিলিটেরিয়ান আসপেক্টকে ছাড়া যায়, কিন্তু মানুষের এই এথিক্যাল কনসিডারেশন। আমি অনেক সময় যেটা ইউটিলিটেরিয়ান এটা যে এথিক্যাল হবে, নট নেসেসারিলি দ্যাট। এবং আরেকটা যেটা ওই যে আপনার স্যাটিসফাইসিং থিওরি, যেটা
যে হিউম্যান এআইয়ের মধ্যে যে ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন। তো এই বিষয়টা আমার শুনতে শুনতে এখন মনে হলো যে এটাও একটা মানে চিন্তার বিষয়, যে যদিও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ইউটিলিটেরিয়ান আসপেক্টটাকে, কিন্তু আসলে মানুষ সবসময় এই ইউটিলিটেরিয়ান আসপেক্টের উপরই ডিসিশন নেয় না। তো এখানে আসলে আমার মনে হয়েছে যে রাকিবুল হক স্যার কাছ থেকে যদি আমরা ভবিষ্যতে আরও ডিটেইলে উনি বোঝা যাচ্ছে যে এখানে অনেক মানে কনক্রিট এক্সাম্পল আছে, না গ্যাপ না, আসলে এটা তো সম্ভবই না একটা আধা ঘন্টা 1 ঘন্টায় পুরো জিনিসটা কভার করা না। আমরা যদি এই পার্টিকুলার আসপেক্টগুলোর ক্ষেত্রে যে এখানে প্র্যাকটিক্যাল জিনিস যেটা যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে অ্যাপ্লাই করতে পারি। তো ক্রিটিক্যাল থিঙ্কিং ডিসিশন মেকিং তো আমরা ডে টু ডে লাইফে করি, কিন্তু মানে আমাদের ডিসিশন মেকিংটা কতটা সঠিক হচ্ছে সেটা আমরা বুঝতে পারি যে যদি এটা এথিক্যাল হয়। আর এই রিজনিংটা অবশ্যই দরকার, এবং রিজনিংয়ের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় সবসময় যে আমরা আনবায়াসড থিঙ্কিং করতে পারি না। মানুষের পক্ষে আসলে আনবায়াসড হওয়া খুবই ডিফিকাল্ট, যে টোটালি আনবায়াসড হওয়া। তো সেটা আমরা যতটা কম বায়াসড হতে পারি এই ক্ষেত্রে প্লুরালিস্টিক চিন্তা করা, আদার্স ভিউকে রেসপেক্ট করা, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে হয় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আরও পারফেক্ট হতে পারবো। জি, ধন্যবাদ। ইয়াতে ওই আই রোবট সিনেমার মধ্যে আছে যে ও যাচ্ছে, ওর ওয়াইফ আর ওর বাচ্চাটা, তারপরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। ওখানে তো তখন সবার ঘরে ঘরে আমাদের যেরকম স্মার্টফোন আছে সবার এরকম রোবট আছে আর কি। হ্যাঁ, ওর নাম দিয়েছে NS5। তো একটা NS5 দিক দিয়ে যাচ্ছে, ও করছে যে মানে হেল্পের জন্য। তো রোবট চিন্তা করছে যে মানে এই বাচ্চাটার বাঁচার সম্ভাবনা কম, আর এটা বাচ্চা, এটার বেশি ইউটিলিটি নেই। হ্যাঁ, তো সে করছে কি মহিলা এবং বাচ্চা দুটোকে স্পেয়ার করে সে করছে কি তাকে গাড়ি থেকে বের করে আনছে, এবং তাকে তখন হেভিলি রিপেয়ার করে মানে সুস্থ করা হয়েছে। তো সে হচ্ছে স্পুনার, মানে ওই আই রোবট সিনেমার মধ্যে যে হচ্ছে ডিটেকটিভ। এখন সে সারা জীবন সে রোবট থেকে ঘৃণা করছে এই জন্যই যে এই রোবট বলে এই কাজটা করছে। কোনো মানুষ যদি হইতো তাহলে সে কিন্তু শিশুটিকেই বাঁচানোর চেষ্টা করতো, না হলে মহিলাটাকে বাঁচানোর চেষ্টা করতো। তো এখানেই প্রসঙ্গ আসছে যে আমরা ডিসিশন নেই হচ্ছে যে খাওয়ার ক্ষেত্রে একটা মানুষের একটা হিউম্যান একটা স্পেশাল ফর্ম আছে স্যাটিসফাইসিং ডিসিশন। সে ওই যে একটা গল্প আছে না যে তার 2টা ঘোড়া আছে, দুলকি এবং মুলকি। তো চোর করছে কি সবচেয়ে মানে যেটা জোরে চলে ঘোড়া, ওই ঘোড়াটাকে চুরি করে চলে যাচ্ছে। তখন সে ওই যেটা কম চলে ওই ঘোড়াটা নিয়ে ওটাকে পাল্লা দিছে, পাল্লা দিয়ে কাছাকাছি এসে চিন্তা করলো যে আমার ঘোড়াটা কোনোদিন কারোর সাথে পরাজিত হয় নাই, এখন আমার কাছে পরাজিত হচ্ছে, যেহেতু চোর ঘোড়াটা চালাইতে পারতেছে না। তখন বলছে না, আমার সামনে এটা আমি হইতে দেবো না, এটা বরঞ্চ চোরেই নিয়ে যাক। তারপরে আরেকটা গল্প হচ্ছে যে প্রফেসর সাহেব সারা জীবনের ওনার সঞ্চয় দিয়ে অবসরের সময় একটা পাঠাগার তৈরি করছেন। সে লাইব্রেরিতে লোকজন আসে, একটা ইয়াং মেয়ে তার সাথে পরিচয় হওয়ার পরে জানা গেল তার প্রথম বয়সে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, সেখানে একটা মেয়ে সন্তান হয়েছিল, এবং এটা হচ্ছে সেই মেয়েটা। তখন এই মেয়েটাকে কেন্দ্র করে তার জীবনটা এমনভাবে হলো যে মেয়েটার কী প্রয়োজনে জানে অনেক টাকা দরকার, কোনো মতে টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব না, তখন সে লাইব্রেরিটাই বিক্রি করে দিল। তো এই ডিসিশনগুলো কিন্তু রেশনাল না, এগুলো স্যাটিসফাইসিং ডিসিশন আর কি। হ্যাঁ, তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আলোচনায় আপনি শব্দটা বলার পরে, কারণ উনি আমাকে একবারে মানে ইয়ে করেছিলেন যে আপনি শব্দ কোত্থেকে বাইর করছেন, এটা তো ভুল শব্দ। তখন আমি টেক্সট থেকে দেখাইছি যে না, টেক্সটের মধ্যে এই ধরনের শব্দ ব্যবহার করা হয় আর কি। তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আলোচনার মধ্যে এটা কীভাবে রিলেট করা হবে আমি ঠিক বুঝতেছি না। আমার মনে হয় স্যাটিসফ্যাকশনের পার্টটা তো ক্রিটিক্যালের অংশ হতে পারে, কিন্তু এটা তো রেশনাল না। সে যে লাইব্রেরি বিক্রি করে দিল, লাইব্রেরিটা নিয়ে তো কেউ ব্যবসা করবে, সে তো এটা জনকল্যাণে কাজে লাগাচ্ছে। আপনি রেশনাল কি, আপনি যদি রিজনের পিছনে আটকে যান, ওই আটকা থেকে মুক্তি করাই ক্রিটিক্যাল থিওরির কাজ। মাঝে মাঝে ক্রিটিক্যাল থিঙ্কিং না করা, আনক্রিটিক্যাল হওয়া এবং ইজি গোয়িং হওয়া, আমরা কিন্তু অনেক সময় এরকম দেখি যে ক্রিটিক্যাল থিঙ্কিং মাইক্রোফোন দিয়ে করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং নট অনলি রেশনাল থিঙ্কিং। স্যার আমরা কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন সময় কিন্তু আমরা এরকম সিদ্ধান্ত নেই যে যখন দেখতেছি যে অনেক বিকল্প আসতেছে,
অনেক বিকল্প 1, বিকল্প 2, বিকল্প 3 এরকম অনেক ধরনের বিকল্প আসতেছে। তো এই অসংখ্য বিকল্পের মধ্যে থেকে আমি কোন বিকল্প বেছে নেব? আমরা কিন্তু একেবারে ইনস্ট্যান্ট কোনো বিকল্প বেছে নেওয়া সম্ভব হয় না। তখন কিন্তু আমরা বলি কি, আচ্ছা ঠিক আছে, এটা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে স্যার, যে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে, যেই যখন যেটা সিচুয়েশন যেটা ডিমান্ড করবে সেই ধরনের সেটাই নেওয়া হবে আর কি। এর মানে কি, এখানে কিন্তু কোনো পলিসি নাই, নির্দিষ্ট কিন্তু কোনো পলিসি নাই। তাহলে এই যে পলিসি নাই, এটাও তো একটা পলিসি। এই যে পলিসি নাই যে আমি অবস্থা বুঝে ব্যবস্থা নিব, এটাও কিন্তু একটা পলিসি। আচ্ছা, কখন আমরা সিদ্ধান্ত নিতে না পেরে আমরা অনেক সময় লটারি করি, জাস্টিফিকেশন থিওরির মধ্যে আসে যে যখন দুই দিকেই যদি কাউন্টার ব্যালেন্স সমান হয় তখন আমরা বলি ঠিক আছে এনিথিং হুইচ কাম ফার্স্ট, হ্যাঁ, বা একটা ডু এ লটারি, কিন্তু সেটাও তো আনক্রিটিক্যাল। আচ্ছা, ওই নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় বলে যে অমুক পার্টি নেগেটিভ ভোটে জিতছে, এটা বলে না। ক্রিটিক্যাল থিওরিটা হচ্ছে এরকম নেগেটিভ থিঙ্কিং, অর্থাৎ আপনি কনক্লুশন কি হবে, সিদ্ধান্ত আপনি কি নেবেন, এটা বড় কথা না। অর্থাৎ আপনি যে চিন্তাটা করতেছেন সেই চিন্তাটার মধ্যে আপনি ডগমেটিক্যালি আটকে দেবেন না, এটা হলো কথা। ওইটার বিপরীত চিন্তা করার মতো মেন্টাল ফার্টিলিটি থাকতে হবে। তারপরে আপনি কনক্লুশন কি নিলেন না নিলেন ওটা কোনো ব্যাপার না, কনক্লুশন বলো। থ্যাংক ইউ। আমি একটু এদিকে চলে আসুন। হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কার তো সকল চিন্তাবিদই ক্রিটিক্যাল থিঙ্কার না, না মানে চিন্তাবিদই ক্রিটিক্যাল থিঙ্কার। প্রফেসর মান্নান বলতে থিঙ্কিং স্যারকে চিন্তাবিদ হতে পারে না, যে মানে আনডগমেটিক হওয়া, হ্যাঁ এটা হলো ক্রিটিক্যাল হওয়া। আচ্ছা আচ্ছা, আমি একটু জি হ্যাঁ, আপনার কথাটা লাস্টে শুনে এরপর আমরা শেষ করে ফেলবো। আর যদি মাহজুব ইউ ওয়ান্ট টু সে সামথিং, মাহজুব হচ্ছে যে টিচ ফর বাংলাদেশের ফেলো এবং আমার বড় মেয়ে, প্লিজ। থ্যাংক ইউ। আসলে আমি তো ফিলোসফির ব্যাকগ্রাউন্ড না, বাট আমার খুব ভালো লেগেছে শুনে। আমার একটা সিম্পল প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার বলেছেন ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডারের কথা, এবং সেখানে বলা হয়েছে যে অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন অ্যান্ড রিকনস্ট্রাক্টের কথা। তো আমার মাথায় ন্যাচারালি একটা চিন্তা আসলো যে এর পরবর্তীতে গিয়ে আর কোনো অর্ডার এসেছে কিনা, লাইক থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, যেখানে এমপ্যাথি অর হায়ার থিঙ্কিংগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। এটা হলো এটা কিয়ারকেগার্ডের যারা ওই 3 অ্যাসপেক্টস অফ পার্সোনালিটি পড়ছে ওর ভিতরে জবটা আছে। আমাদের ফিলোসফিক্যাল স্টাডির ভিতরে যা যা আছে এই ইকুইপমেন্টস দিয়েও বলছেন না, টুলস অফ মাইন্ড, এই দিয়েই আমাদের জগতের বহু প্রবলেম সলভ করা যাবে, কিন্তু আমরা টের পাই না যে কোনটা দিয়ে কোনটা সলভ হয়। ওখানে বলছে যে ফার্স্ট অর্ডার যেটা, ওটা হচ্ছে অ্যাস্থেটিক লেভেল অফ পার্সোনালিটি। আমার কাছে যেটা ভালো লাগে আমি ওটাই, সাধারণত বাচ্চারা এই কাজগুলো করে থাকে। হ্যাঁ, এরপরে আরেকটু বড় যখন হয় তখন ওই বাচ্চা আগে যখন মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে খাইতো, এখন সে মা না খেলে সে কান্নাকাটি করে, নিজে খাবে না, তাহলে এখন সে ইথিক্যাল চিন্তা করা শুরু করছে। আকিগুলো কিন্তু বলছে যে সেকেন্ড লেভেলের মধ্যে ইথিক্স থাকবে, কারণ এখন সে বুঝতেছে না আমার ওটা ঠিক না, আমার এটা ঠিক। যখন সে ইথিক্যাল লাইফে যাবে, এক পর্যায়ে মানুষের জন্য করবে, সমাজের জন্য করবে, সব কিছু করার পরে তার পার্সোনালিটির ডেপথের ভিতরে কোনো এক জায়গায় সে শূন্যতা ফিল করবে যে এখনও আমার পার্সোনালিটি পূর্ণ হচ্ছে না, কোথায় যেন গ্যাপ, কী যেন আমি সন্তুষ্ট হতে পারতেছি না। তখন কিয়ারকেগার্ডের সলিউশন যেটা, সেটা হলো যে দ্যাট ইজ দ্য অ্যাসপেক্ট অফ স্পিরিচুয়ালিটি। তখন তো হি ওয়ান্টস টু গো বিয়ন্ড ফ্রম দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তখন যে শান্তি খোঁজে ওখানে, যে জিনিসটা সাধারণত বুড়া গেলে মানুষ যখন দেখে যে আমার জীবনে গেল, যৌবনে গেল, সম্পদে গেল, আত্মীয়স্বজনে গেল, পদ পদবী গেল, সবই গেল, তখন সে মিনিং অন্য জায়গা থেকে খোঁজে। এটা হলো স্পিরিচুয়াল। এই জন্য যদি তুমি তোমার অ্যান্সারে যদি থার্ড বলতে চাও তাহলে এটাকে থার্ড বলা যায়, এবং ওর পরে তো আর তো দরকার নেই কিছু। থ্যাংক ইউ। মানে আমরা একটা শব্দ ব্যবহার করি ট্রান্সেন্ডেন্টাল, মানে তখন সে মানে একদম এক ধরনের এথিক্যাল চিন্তা এগুলোরও বাইরে সে মানে চলে যায় আর কি। কিন্তু আরও সিরিয়াস আলোচনা এখানে ইনভলভ হয় যে আরও গ্রেটার যেটা চিন্তা করে সেটা আসলে কি মানে বিয়ন্ড এথিক্স নাকি অ্যানাদার গ্রেটার ফর্ম অফ এথিক্স, এগুলো একটা আলোচনা আসলে আরও অনেকগুলো আলোচনাকে প্রভোগ করে, এবং ছোট গল্পের মতো একটা আলোচনা সফল হয়েছে বলে আমরা তখন মনে করতে পারি যখন সে আলোচনাটা আমাদের মধ্যে অনেক প্রশ্ন, অনেক আগ্রহ তৈরি করে, যে শেষ হইল না শেষ। তো উইথ দ্য লাস্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার ডক্টর আকিকুল হক আমরা শেষ করব, প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমি লাস্টে একটা মানে গল্প আকারে
ডিলেমাটা বলি যে একদিন সক্রেটিস যখন তিনি তো ভ্রাম্যমাণ টিচার হিসেবে পরিচিত, তো অনেক তার স্টুডেন্ট ছিল। একদিন সক্রেটিস সবাই নিয়ে বসছে, তখন এক ইয়াং ছেলে, স্টুডেন্টটি বলা চলে, তার সক্রেটিসকে বলছে যে হোয়াট ইজ ট্রুথ। উনি তো কোনো জবাব দিচ্ছে না, বলছে যে ওকে তোমরা সবাই বসো, আমি একটু আসতেছি। তো উনি একটু পর ঘুরে এসে একটা আপেল সবাইকে দেখাচ্ছে, এটা কি বলো সবাই? সবাই বলতেছে যে এটা একটা আপেল। তারপরে আবার ঘুরে বলতেছে যে এটা গন্ধ আছে কিনা বলো তো, স্মেল আছে কিনা। সবাই চুপচাপ, কেউ বলতেছে না। একজন বলছে হ্যাঁ এটা গন্ধ আছে, সবাই তো হা করে হাসতেছে। এরপর উনি আবার একটু বাইরে গেলে আবার আসছে, বলে এখন ভালো করে দেখো তো গন্ধ আছে কিনা। তখন যারা হাসছে প্রথমে গন্ধ নাই বলছে, তারা আবার বলছে না এটা গন্ধ আছে। এখন যে ছেলেটা প্রথমে বলছে সে চুপচাপ রয়েছে, সে আর কোনো কথা বলতেছে না। একটু পরে সক্রেটিস উপনীত হয়েছে যে একটা কনক্লুশনে, যে শুনো তোমাদেরকে আমি যে আপেলটা দেখাইছি আসলে এটা অরিজিনাল আপেলই না, এটা একটা হচ্ছে তার কি কপি। কাজেই এখানে যে আপেলের গন্ধ আছে কি নাই, প্রথমে যে বলছে সে এক ধরনের অ্যাটিটিউড নিয়ে বলছে, আর তোমরা সবাই করেছো। এরপর সে কিন্তু চুপচাপ রয়েছে তোমরা যখন গন্ধ বলছো, অর্থাৎ সম্মিলিত সিদ্ধান্তের কাছে ইন্ডিভিজুয়াল উইল কিন্তু এখানে পরাস্ত হয়ে গেছে। কাজেই এই যে ট্রুথ, এই ট্রুথটাই কিন্তু কি এক সময় দেখা যাবে ফলস কি হবে, সম্মিলিত কাছে পরাস্ত হয়ে যাবে, আবার এক সময় দেখা যাবে যে এটা ইন্ডিভিজুয়াল উইলকে রিলে করতেছে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে আসপেক্টটা, এটা বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তার মধ্যে আমাদের সর্বশেষ যে সিদ্ধান্ত চলে আসে যে এটা সবসময় আমাদেরকে একটা জিনিস বের করে আনতে হবে যে হাই কোয়ালিটি অফ থিঙ্কিং, এবং এই থিঙ্কিংটা তোমার হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইজি টু থিঙ্ক, চিন্তা করা, কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটা এক্সাম্পল হচ্ছে যে মানুষ এখানে কিন্তু গুড থিংস এবং ব্যাড থিংস ডিসকভার করবে, এবং ডিসকভার করে তারা ডিফারেন্সিয়েট করবে যে হোয়াট ইজ গুড এবং হোয়াট ইজ ব্যাড। এবং এটাই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের লাস্ট স্ট্যান্ডার্ড। মানে যারা এগুলো থিঙ্কিং করবে তারা অবশ্যই মানে কি করবে, ভালো এবং মন্দের একটা পার্থক্য তৈরি করার পজিশন রাখবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ও আচ্ছা, আসলে ওই আসলে আলোচনাটা শেষ মনে হচ্ছে একটা বাকি থাকলো, সেটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু এইটা ওপেন এন্ডেড। এটা এমন না যে একটা টপিক দিলেন, ক্রিটিক্যাল কথা কয়ে থিঙ্কিং করে করে শেষ করে ফেলালাম, এটা কিন্তু ওরকম না। মনে করেন যে আমরা একটা বিষয় নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করলাম, হ্যাঁ, এই 20 জন লোক অনেক আলোচনা করার পরে মনে হলো যে না, উই হ্যাভ বিকাম সো ক্রিটিক্যাল অ্যাবাউট ইট, সো দেয়ার ইজ নাথিং মোর অ্যাবাউট ইট। কিন্তু দেখবেন যে 20 বছর পরে অন্য গ্রুপ অফ পিপুল এসে বলবো যে এই লোকগুলা যথেষ্ট পরিমাণ ডগম্যাটিক ছিল, তারা যে এতগুলো 20 জন লোকের চোখে বললো না যে এখানে কী ত্রুটিটা আছে। সুতরাং ক্রিটিক্যাল ইজ অলওয়েজ টেন্টেটিভ, ট্রুথ ইজ টেন্টেটিভ। আজকে আমার কাছে মনে হয়েছে ইট ইজ ট্রু, পরে মনে হয়েছে না, তেমনি আজকে আমার কাছে মনে হচ্ছে আই এম সো মাচ ক্রিটিক্যাল, কিন্তু আমার 50 বছর পরে বলবো যে মুরব্বীরা ক্রিটিক্যাল ছিল না, চিন্তা করে। এবং মেডিয়েবল পিরিয়ডটাকে, মেডিয়েবল পিরিয়ড একটা রিলিজন ভিত্তিক ফিলোসফি ছিল, ওইটাকে মডার্ন ফিলোসফাররা বললো দূর ওখানে কোনো রিজন নাই, কিছু নাই, এটাকে ক্রিটিসিজম করলো। কইরা তারা রিজনকে এত বেশি প্রাধান্য দিল যে হ্যাঁ উই আর সো মাচ ক্রিটিক্যাল অ্যাবাউট মেডিয়েবল পিরিয়ড। সুতরাং 300 বছরের মডার্ন পিরিয়ডের এই ফিলোসফি ডেভেলপ করলো ফ্রম ডেকার্ট টু হিউম, ডেকার্ট টু হেগেল, পিক পয়েন্টে হেগেল রয়ে গেছে। কিন্তু মাঝখানে কান্ট এসে কিন্তু লিখতেছে বই ক্রিটিক অফ পিওর রিজন। আপনারা যে রিজনের বড়াই করে যাইতেছেন সেই রিজনের মধ্যে রয়ে গেছে আপনার, তার অনেক ক্রিটিকের পয়েন্ট আছে। আবার যে এম্পিরিসিজমের উপর আমাদের এত কথা, কয়েন এসে বলতেছে 2 ডগমাস অফ এম্পিরিসিজম। তাহলে যে এম্পিরিসিজমকে আমি চোখ দিয়ে দেখছি বলে এত বড় গরম দেখাইতেছি, অথচ উনি এসে বলতেছে 2 ডগমাস অফ এম্পিরিসিজম। তাহলে এখানেও আমাদের ডকুমেন্ট, এই জন্য নলেজ যেমন ইনফিনিট, ক্রিটিক্যাল জিনিসও এটা ইনফিনিট। আপাতত মনে হইতেছে যে না উই আর সো মাচ ক্রিটিক্যাল। থ্যাংক ইউ। ওই যে 12 অ্যাংরি ম্যান যে সিনেমাটা, ওখানে দেখা গেছে যে রাত পারানোর আগে দিয়ে ওদের সব চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ আ প্রসেস অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। থ্যাংক ইউ ভেরি মাচ। উই শ্যাল বি টকিং অন নিউ আসপেক্টস অফ philosophy, preferably on critical thinking. Thank you once again for your patience, presence and hearing. Assalamu alaikum.